আসসালামু আলাইকুম সবাইকে। সো দেখো, আমরা আজকের এই ক্লাসে তোমাদের ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 2 যেটা আছে, চ্যাপ্টার 2 নাম কি গতি। সো আজকের এই ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় পড়বো, মানে কোন অধ্যায় ভাইয়া? এই চ্যাপ্টারের নাম গতি। আমরা প্রথম অধ্যায় শেষ করে ফেলছিলাম। সো দেখি আমরা একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবো এই ফুল ফিজিক্সটা। কি বলছে? স্থির বস্তুর অবস্থাকে কি বলে? দেখো, স্থির বস্তুর অবস্থাকে কি বলে? আমরা সবাই জানি স্থির বস্তুর অবস্থা স্থিতি, গতিশীল বস্তুর অবস্থা গতি। ঠিক আছে, দ্রুত পড়বো আমরা। চলন্ত একটা বাসের ভেতরের যাত্রী বাসের সাপেক্ষে স্থির, আবার ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির। এখানে বসে বাসে অন্য যাত্রীর সাপেক্ষে স্থির। কোনগুলা সঠিক? আচ্ছা, ভালো করে চিন্তা করো। আমরা যে স্থিতি গতি এগুলা হিসাব করি, কেমনে হিসাব করি? মনে করো এটা একটা গাছ, কথার কথা, ঠিক আছে? সো আমি এইখানে দাঁড়াইয়ে আছি। আচ্ছা যাই হোক, এটা আমি নাকি, আচ্ছা থাকুক, আমি এখানে দাঁড়াইয়ে আছি। তাহলে এই গাছের সাপেক্ষে আমার যে দূরত্ব, এটা যত সময় যাক না কেন, আমি যদি দাঁড়াইয়া থাকি তাহলে দূরত্বের চেঞ্জ হবে না। যদি চেঞ্জ না হয়, অবস্থার চেঞ্জ না হয়, তাহলে গাছের সাপেক্ষে আমি স্থির। বাট আমি যদি এই দিকে চলাচল শুরু করি, তাহলে গাছ থেকে সময় সময় দূরে সরে যাব। তাহলে গাছ থেকে যত দূরে সরে যাব, আমার কি হবে? দূরত্ব গাছ থেকে বাড়বে বাড়বে, ঠিক আছে? দেন আমার অবস্থার পরিবর্তন হবে, তখন আমি গাছের সাপেক্ষে গতিশীল হব। ঠিক আছে, বুঝছো? সো এইভাবে হিসাব নিকাশ যখন সাপেক্ষে আসবে, লাইক বলছে একটা চলন্ত একটা বাসের ভেতরে যাত্রী বাসের সাপেক্ষে স্থির। ভালো করে চিন্তা করো, একটা বাসের ভেতরে যে যাত্রীরা আছে, এটা মনে করো বাসের ভেতরে যে যাত্রীরা আছে, তারা বাসের সাপেক্ষে স্থির নাকি গতিশীল? বাস কিন্তু আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ আছে, রাস্তার সাপেক্ষে বাস গতিশীল, ঠিক আছে? বাট বাসের ভেতরে যাত্রীরা বাসের সাপেক্ষে স্থির কেন? কজ বাস যাইতেছে, বাসের সাথে সাথে যাত্রীরাও যাইতেছে। দ্যাট মিনস বাসের যেরকম অবস্থার পরিবর্তন হইতেছে, যাত্রীদেরও সেম ভাবে পরিবর্তন হইতেছে। তার মানে এই একটা যাত্রী, এই যাত্রী থেকে মনে করো বাসের বডিগুলা যে দূরত্বে আছে বা যেরকম আছে, বাস চলাচল করলেও বাসের সাপেক্ষে যাত্রীর অবস্থান কোনো পরিবর্তন হইতেছে না। বাসের ভেতরে যাত্রী একই জায়গায় বসে আছে। দ্যাট মিনস যাত্রী বাসের সাপেক্ষে যাত্রী, মানে ভেতরের যাত্রীরা বাসের সাপেক্ষে স্থির, সেইভাবে বাসের অন্য যাত্রীর সাপেক্ষে স্থির। কজ এই যাত্রী মনে করো এক সিটে বসে আছে, এই যাত্রী আর এক সিটে বসে আছে, তাদের অবস্থার পরিবর্তন হইতেছে না, বাস চলতেছে চলুক। তাহলে এই যাত্রীর সাপেক্ষে এই যাত্রী স্থির, এই যাত্রীর সাপেক্ষে এই যাত্রী স্থির, ঠিক আছে? বাট ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির কিনা? দেখো, ল্যাম্পপোস্ট মানে কি? এই যে মনে করো বাড়া একটা লাইট আছে, ঠিক আছে, এটা একটা ল্যাম্পপোস্ট। তাহলে এই ল্যাম্পপোস্ট, বাস তো চলতেছে, তাহলে সময় সময় ল্যাম্পপোস্টকে ক্রস করে বাস যাবে, ল্যাম্পপোস্ট থেকে বাসের দূরত্ব সময় সময় বাড়বে। তার মানে ল্যাম্পপোস্টের সাপেক্ষে কিন্তু বাস গতিশীল। ল্যাম্পপোস্টের সাপেক্ষে বাস গতিশীল, এটা স্থির হবে না, এটা হবে গতিশীল। তার মানে আনসার কোনটা ভাইয়া? আনসার হচ্ছে 1 আর 3 সঠিক। তার মানে আনসার হচ্ছে 1 আর 3, ঠিক আছে? বলো, আমরা কি বুঝাইতে পারতেছি বা তোমরাও কি বুঝতে পারতেছ পুলাপান? ওকে, এরপরে বলছে নিম্নোক্ত ঘটনায় ডি এর সাপেক্ষে এ স্থির। দেখো, ডি এই দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, এও সেম দিকে 2 মিটার পার সেকেন্ড বলতেছে, বেগে চলতেছে। তার মানে ডি আর এ একই দিকে সমান বেগে চলতেছে। তাইলে ডি এর অবস্থান, এ এর অবস্থান সময় সময় যত সময় যাবে, তাদের অবস্থান একটার সাপেক্ষে আরেকটা চেঞ্জ হবে না। লাইক এইটার সাপেক্ষে এইটার দূরত্ব কখনো চেঞ্জ হবে না। এটা এখন এইটা থেকে যে দূরত্বে আছে, আরো 10 সেকেন্ড পরে সেম দূরত্বে থাকবে, তাদের বেগ সমান। তো একই বেগে একই দিকে চললে একটা সাপেক্ষে আরেকটা স্থির। তাহলে ডি এর সাপেক্ষে এ স্থির, এটা ঠিক আছে। বি সুষম বেগে গতিশীল। ভালো করে চিন্তা করো, এই বিটা কিন্তু এখানে স্থির আছে, তাহলে ডি যদি এই দিকে চলে, তাহলে বি এর সাপেক্ষে ডি গতিশীল, বি এর সাপেক্ষে ডি গতিশীল। আবার তুমি ডিতে যদি বসে থাকো, তাহলে তুমি যেটাতে বসে থাকবা ওইটা তোমার কাছে স্থির মনে হবে, ঠিক আছে? তুমি যেটাতে বসে থাকবো ওইটা তোমার কাছে স্থির মনে হবে। এবং তুমি যদি বি থেকে দূরে সরে যাও, তুমি যদি আশেপাশের জিনিস যদি তুমি না দেখতা, শুধুমাত্র বির দিকে তাকিয়ে থাকতা, তাহলে মনে হবে তোমার কাছে তুমি ওই যে বি যেটা আছে এটা তোমার থেকে দূরে সরে যাইতেছে, পেছন দিকে সরে যাইতেছে, বাট তুমি স্থির আছো এরকম তোমার মনে হবে, বাট এক্স্যাক্টলি তুমি গতিশীল। সো ডি এর সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, ডি এর সাপেক্ষে বিও গতিশীল, বি এর সাপেক্ষে ডিও গতিশীল, ঠিক আছে? তাহলে বি সুষম বেগে গতিশীল, এটাও ঠিক আছে। দেন সি এর বেগ সর্বাধিক। দেখো, ডি এই দিকে চলতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, সি ঠিক বিপরীত দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তার মানে যদি তুমি পার সেকেন্ড হিসাব করো, এটা এই দিকে 2 মিটার, এটা এই দিকে 2 মিটার পার সেকেন্ড, তাইলে সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগে সি ডি থেকে দূরে সরে যাইতেছে। তার মানে ডি সি এর বেগ সর্বাধিক, ঠিক আছে? তিনটাই আনসার, বুঝছি? ওকে, এরপরে বলছে স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি কি ভাইয়া? স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া, স্প্রিং আছে মনে করো, তো এই স্প্রিং থেকে ঝুলিয়ে দিছে,
ঠিক আছে, স্প্রিং থেকে ঝুলানো। ঝুলানো মানে কি, এইভাবে যদি ঝুলায়, স্প্রিং থেকে ঝুলায় একটা বস্তুকে, আর এটা যদি দুল খাইতে থাকে, ভালো করে চিন্তা করো, স্প্রিং থেকে যদি একটা বস্তুকে ঝুলায় আর এটা যদি এইভাবে দুল খাইতে থাকে, তাহলে এরকম গতিকে আমরা বলি হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি হচ্ছে তার গতিকালের অর্ধেক সময় এক পথে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, মানে একই পথে আবার চলে, এইভাবে চলে, এগুলো স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে যেগুলো হচ্ছে বারবার রিপিট হয়, একই নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে রিপিট হয়, এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। বাট এই টাইপের গতি স্পন্দন গতি। আবার স্প্রিংয়ের যদি কোনো কিছু লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে, লাগিয়ে দেওয়া হয় এইভাবে, এবং ওইটাকে যদি হচ্ছে স্প্রিংয়ে লাগানো বস্তু যদি এইভাবে, স্প্রিং যদি এইভাবে মুভ আপ করে, ঠিক আছে, স্প্রিং এইভাবে মুভ আপ করা মানে কি, মনে করো স্প্রিংয়ে লাগানো আছে, সে এই দিকে যাইতেছে, স্প্রিংয়ের সাথে মুভ করতেছে, এইদিকে এইভাবে করতেছে, তখন এটা পর্যায়বৃত্ত গতি। বাট স্প্রিং থেকে ঝুলিয়ে যদি দিয়ে এইভাবে ধুলায়, তাহলে ওইটা হচ্ছে স্পন্দন গতি। তাহলে এটা আনসার হচ্ছে স্পন্দন গতি। ঠিক আছে, কজ এটা স্প্রিং থেকে ঝুলিয়ে দিছে। ঠিক আছে, ওকে। হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণ, ভাই হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণ, হৃৎপিণ্ডের যে সংকুচন প্রসারণ হয়, ঠিক আছে, ওইটা তো নির্দিষ্ট সময় পর পর রিপিট হইতেই থাকে। দ্যাট মিনস এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণ কি ভাইয়া? পর্যায়বৃত্ত গতি। গিটারের তারের গতি, ভাইয়া গিটারের তারের গতি, দেখো গিটারের তার মনে করো এই আছে, তো নখ দিয়ে যখন আমরা গিটারের তারে হচ্ছে গিটার বাজাই মনে করো, তখন হচ্ছে কি হয় ভাইয়া, আমরা হচ্ছে এই যে গিটারের তারে এইভাবে নখ দিয়ে করি না, মুভ করি না, লাইক এটা হচ্ছে দেখো তুমি স্পন্দন গতি কিরকম, এই যে এরকম, মানে তুমি স্পন্দন গতি দিয়ে দেখছো, শিশু দুলনায় দুলতেছে, এদিকে যাইতেছে, এই দিকে আসতেছে, এই দিকে যাইতেছে, এই দিকে আসতেছে, তো এই সেম ভাবে কিন্তু গিটারের এই এটা মুভ করে, দ্যাট মিনস এটা হচ্ছে স্পন্দন গতি। বুঝছো? ওকে, চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি, ফ্যানের পাখা কি করে? ঘুরতে থাকে, ঘুরে মানে কি? ঘূর্ণন গতি, যেগুলা ঘুরে ওইগুলা ঘূর্ণন গতি। ঠিক আছে, গুণমান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া গাড়ির একটা গতি হচ্ছে চলন গতি। কারণ হচ্ছে দেখো গাড়িটা চলতেছে, তো এমন কোনো জিনিস যদি থাকে যেটা তার হচ্ছে মুভমেন্টের সময় তার যা বডি আছে, সমস্ত বডি বা সমস্ত কণাকে নিয়ে সেম দিকে, একই দিকে মুভ করে, তখন এটাকে বলে চলন্ত গতি। বাট গাছে ওই যে তোমার হচ্ছে গাড়ির চাকা কিন্তু ঘুরতেছে, তো চাকার গতি থাকবে হচ্ছে তোমার ঘূর্ণন গতি, আর গাড়ি যে চলতেছে, গাড়ি যে সামনে দিকে এগোইতেছে, ওইটা হচ্ছে চলন গতি। ঠিক আছে, তো চাকা বিবেচনায় না আনতে বলছে, দ্যাট মিনস এটা চলন গতি হবে। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, মহাবিশ্বের সকল গতির মধ্যে আছে ঘূর্ণন গতি, আপেক্ষিক গতি, পর্যায়বৃত্ত গতি, তিনটাই। দেন এরপরে একটি শিশু দুলনায় দুলছে, এর গতি কি? দুলনায় দুলছে, তাইলে ফার্স্টেই স্পন্দন গতি, আর স্পন্দন গতি আসছেই পর্যায়বৃত্ত গতি থেকে। স্পন্দন গতি কিন্তু হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি, মানে এটা পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি কিন্তু রিপিট হয়। ঠিক আছে, বাট স্পন্দন গতিটা হচ্ছে একটা স্পেশাল গতি, এটা ফুল পর্যায়বৃত্ত গতিটা পর্যায়বৃত্ত গতির অর্ধেক। পর্যায়বৃত্ত গতি হচ্ছে ফুল মুভ করে, বাট স্পন্দন গতি হচ্ছে হাফ মুভ করে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে, আশা করি তোমাদের কিছু ধারণা আছে। সব পর্যায়বৃত্ত স্পন্দন দুইটাই বলতে পারো। ঠিক আছে, এরপরে বলছে নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি। সো এটার আগে আমি একটু লিখে রাখছি, আমাদেরকে বুঝতে হবে ভেক্টর আর স্কেলার রাশি কি। দেখো ফার্স্টে স্কেলার রাশি কোনগুলা? যেইগুলার মান আছে কিন্তু দিক নেই, এগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন ধরো দ্রুতি আসছে দূরত্ব থেকে, দূরত্ব তোমরা জানো, আঁকা বাঁকা পথে যাই যাও, এটা হচ্ছে তোমার দূরত্ব, এটা নির্দিষ্ট কোনো দিক নাই। তো দূরত্ব থেকে দ্রুতি আসছে, দ্রুতির দিক নেই। কাজ, তোমাকে কেউ কি বলবে যে কাজ দক্ষিণ দিকে গিয়ে 2 মিটার কাজ, 2 জুল কাজ করে, এরকম তো বলে না। কাজ হচ্ছে কাজই, এটা নির্দিষ্ট কোনো দিক নেই। ঠিক আছে, ক্ষমতারও দিক নেই, দূরত্বেরও দিক নেই, বরেরও দিক নেই, চাপেরও দিক নেই, আয়তন, ঘনত্ব, বিভব, রোধ, চার্জ, প্রতিসরণ, ধারকত্ব ইত্যাদি, এরকম এই টাইপের এগুলো হচ্ছে স্কেলার রাশি, যেগুলার নির্দিষ্ট কোনো দিক নেই। ভিডিও কি হইতেছে রে? ভিডিও হচ্ছে। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, সো ভেক্টর রাশি কোনগুলা? যেগুলার মানও আছে, দিকও আছে। লাইক সরণ তোমরা জানো, সরণ হচ্ছে কোনো বস্তুর যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব সরণ। তার মানে সরণের একটা নির্দিষ্ট দিক আছে, যে আমি মনে করো এইখানে যাব, এখান থেকে শুরু করতেছি, তোমাকে ডিরেক্ট বলে দিবে যে মনে করো এটা যদি পূর্ব দিকে থাকে, তাহলে পূর্ব দিকে 6 মিটার যাও, বা এত ডিগ্রি অ্যাঙ্গেলে এত মিটার যাও। তো সরণের নির্দিষ্ট দিক আছে। সরণ থেকে আসে বেগেরও দিক আছে, বেগ থেকে আসে ত্বরণেরও দিক আছে। প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বলতে, ঊর্ধ্বমুখী, এটার একটা দিক আছে ঊর্ধ্বমুখী।
দেন হচ্ছে বল, বলতে তোমার নির্দিষ্ট দিকেই বল দেওয়া লাগে। বেগ থেকে আসে ভরবেগ, তাইলে ভরবেগেরও দিক আছে, ওজন, ওজনেরও দিক আছে, ওজন নিচের দিকে কাজ করে আমরা জানি। পীড়ন, পীড়ন মানে পীড়ন এক ধরনের বলি, তো পীড়নেরও দিক আছে, পৃষ্ঠটানেরও দিক আছে। এই টাইপের যেগুলার দিক আছে তোমার কাছে মনে হবে যে যেগুলা বের করতে আমাদের একটা নির্দিষ্ট দিক প্রয়োজন, ওইগুলা ভেক্টর রাশি। তো নিচের কোনগুলা ভেক্টর রাশি? দেখো এখানে আছে দ্রুতি, তাইলে আমরা এখানে দেখছি দ্রুতি কিন্তু স্কেলার রাশি, তাহলে ফার্স্টে এইটা বাদ। তড়িৎ বিভব, বিভব এই যে বিভব কিন্তু স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি, এটা বাদ। দ্রুতি আবার আসছে, দ্রুতিও বাদ। তার মানে ভরবেগ, সরণ, ওজন এই তিনটাই কিন্তু ভেক্টর রাশি, এটাই আনসার। ভরবেগ, সরণ, ওজন এইগুলা ভেক্টর রাশি, ঠিক আছে। তারপরে বসে নিচের কোনগুলা স্কেলার রাশি? ভাই স্কেলার, দেখো বেগ, বেগ ভেক্টর রাশি, তাইলে এটা বাদ। সরণ ভেক্টর, এটা বাদ। ত্বরণ ভেক্টর, এটা বাদ, তাইলে এটা স্কেলার রাশি। কাজ আর ক্ষমতা আমরা পাইছিলাম, কাজ আর ক্ষমতা স্কেলার রাশি। এই বুঝতেছো না? একদম মুখস্থ হয়ে যাইতেছে না জিনিসগুলা? নিচের কোনটা ভেক্টর রাশি? ভাইয়া দ্রুতি, দ্রুতি স্কেলার আমরা জানি। তাপ ও স্কেলার, কাজ ও স্কেলার। কাজের নির্দিষ্ট কোনো দিক নাই, তাপেরও দিক নাই, বাট বল নির্দিষ্ট দিকেই দেওয়া লাগে, দ্যাট মিনস বল হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। বেগ কি ভাইয়া? বেগ মৌলিক রাশি, ভেক্টর রাশি। আচ্ছা, মৌলিক রাশি যেহেতু আসছে, মৌলিক রাশি নিয়ে আমি আগে অনেকবার বলছি, আবার একটু বলি ভাইয়া। মৌলিক রাশি পৃথিবীতে আছে 60টা। মৌলিক রাশি আছে কয়টা? 60টা। এই মৌলিক রাশি ব্যতীত যতগুলো আছে ওইগুলা লব্ধ বা যৌগিক রাশি যাই বলো হবে। সো ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, ঠিক আছে। ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে তোমার দীপন তীব্রতা, দীপন তীব্রতা। তারপরে আসে হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। ওই 60টাই হচ্ছে ভাইয়া তোমার মৌলিক রাশি। এই ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মূল। সো এই 60টা হচ্ছে তোমার মৌলিক রাশি এবং এই 60টা একক হচ্ছে মৌলিক একক। ভালো করে মনে রাখো, পরীক্ষায় কাজে আসবে, ঠিক আছে। এন্ড দেন ভালো করে দেখো, বেগ কি ভাইয়া? এইখানে বেগ কি আছে? বেগ কি মৌলিক রাশি? দেখো বেগ কেমনে প্রকাশ করি আমরা জানি, বেগ সমান সরণ বাই সময়। তাহলে বেগ প্রকাশ করতে সরণ সময় দুইটা লাগতেছে। যেই রাশিটা প্রকাশ করতে একাধিক রাশির প্রয়োজন, একাধিক মৌলিক রাশির প্রয়োজন, হ্যাঁ, তখন ওই রাশিকে কি বলে? ওই রাশিকে বলে যৌগিক রাশি। তাহলে বেগ অবশ্যই মৌলিক রাশি না। এই যে মৌলিক রাশি যে 60টা আছে, এই 60টার মধ্যে তো বেগ নাই। বেগ আছে? নাই। বেগ অবশ্যই ভেক্টর রাশি, বেগের দিক আছে, সরণ থেকে আসছে। বেগের মাত্রা বলছে এল পার টি, এটা কি ঠিক? আমরা দেখি, দেখো বেগ, বেগের একক মিটার পার সেকেন্ড। আমরা জানি যে সরণ মিটার, টাইম সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড থেকে তুমি হচ্ছে মাত্রা আনো। মিটার মানে কি? মিটার হচ্ছে দৈর্ঘ্য থেকে আসে, তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে লেংথ। সেকেন্ড, সেকেন্ড আসে টাইম থেকে, তাহলে টাইম ইনভার্স 1, ঠিক আছে। সেকেন্ড মানে কি? সময়, সময়ের মাত্রা কি? টাইম, মানে সময়ের মাত্রা হচ্ছে টি। দৈর্ঘ্যের একক মিটার, তাহলে এই এম দিয়ে দৈর্ঘ্য বুঝিয়ে দিচ্ছে, দৈর্ঘ্য আসে, দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে এল পার টি, মাত্রা এল পার টি, ঠিক আছে। তার মানে 2 আর 3 আনসার হবে। বুঝছি আমরা এটা? ওকে। ত্বরণ কি ভাইয়া? ত্বরণ লব্ধ রাশি। কেন? লব্ধ রাশি হচ্ছে ওই রাশিগুলা যেগুলাকে প্রকাশ করতে একাধিক রাশি প্রয়োজন। তো ত্বরণ মানে আমরা জানি ভাইয়া বেগ বাই সময়। ত্বরণ মানে কি? বেগ বাই সময়। একাধিক রাশি লাগতেছে, দ্যাট মিনস ত্বরণ লব্ধ রাশি। ত্বরণ স্কেলার রাশি না, অবশ্যই ত্বরণ ভেক্টর রাশি, আমরা পড়ছি এগুলা। 1 আর 3 আনসার হবে। একটা বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য কোন সমীকরণটি প্রযোজ্য? ভাইয়া স্থির অবস্থান হতে যাত্রা শুরু করছে, দ্যাট মিনস আদিবেগ ইউ সমান 0, ঠিক আছে। আচ্ছা, সো আমি একটু তোমাদেরকে এইগুলা সূত্রগুলা শিখাই। আচ্ছা, তোমাদেরকে এখানে যে দুইটা জিনিস পড়াইলাম, ফার্স্টের দিকে পড়াইলাম ওই যে কি বলে গতি টতি, এইগুলা চলন গতি, পর্যাবৃত্ত গতি, এইগুলা। এরপরে রাশি পড়াইলাম। সো এখানে দুইটা টাইপ পড়াই ফেলছি। এখন যেটা আমরা পড়বো এটা হচ্ছে টাইপ 3 মনে করতে পারো এইখানে। সো এই টাইপ 3-তে আমরা পড়বো গতির সমীকরণগুলা। ভাই তোমাকে একটু দেখাই। আমরা জানি বেগ, বেগ বি ইজ ইকুয়াল টু সরণ বাই সময়, এস বাই টি, ঠিক আছে। দেন বেগের আর একটা সূত্র আছে, বেগ বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ত্বরণে সমত্বরণে চললে তখন বেগ বের করার সূত্র এইটা। বা যদি দূরত্ব দেওয়া থাকে, বেগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র আমরা ইউজ করব। সেম ভাবে ত্বরণের সূত্র আছে, ত্বরণ এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। এই সূত্রগুলো তো আশা করি জানো তোমরা, এগুলা জানা উচিত, ঠিক আছে। সো ত্বরণ, সো সমত্বরণে চললে এমনিতে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব যেটা, মানে
নির্দিষ্ট বেগে চলতেছে বা একটা ত্বরণে চলতেছে। সো অতিক্রান্ত দূরত্বর সূত্র অনেকগুলো আছে, একটা হচ্ছে এস ইজিক্যাল টু বিটি। এটা কোন সময় ইউজ করব? সমবেগে যদি বলে, কোনো সময় কোনো জিনিস সমবেগে চলমান থাকলে আমরা এস ইজিক্যাল টু বিটি ইউজ করব। এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র ইউজ করব কখন ভাইয়া? এই সূত্র ইউজ করব যদি আমাদেরকে বলে দেয় যে বস্তুটা সমত্বরণে চলমান। কোন সময় ইউজ করব? সমত্বরণে চলমান থাকলে। আর একটা সূত্র আছে এস ইজিক্যাল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এটা আমরা কখন ইউজ করব? এটাও সমত্বরণে বললে ইউজ করব যখন আদি বেগ শেষ বেগ দুইটাই দেওয়া থাকবে, কজ এই ইউ প্লাস বি বাই টু হচ্ছে গড় বেগের সূত্র। মেইনলি এই যে এস ইজিক্যাল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টু, এটা এই সূত্র থেকেই আসছে। কজ আমরা জানি গড় বেগ বি ইজিক্যাল টু আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে গড় বেগের সূত্র। এটা হচ্ছে গড় বেগ, গড় বেগ। এই সূত্রগুলো হচ্ছে মনে রাখো, এইগুলা থেকে হচ্ছে এখন যত ম্যাথ আসবে সবগুলো আমরা করতে পারবো। এন্ড দেন এই যে দেখো এস ইজিক্যাল টু বিটি সমত্বরণে চলে তখন তার সমবেগ থাকে না, গড় বেগ হিসাবে আসে। তো গড় বেগ বি ইজিক্যাল টু ই প্লাস বি বাই টু না, তো গড় বেগ বি ইজিক্যাল টু ই প্লাস বি বাই টু বসাইছি আর টি আছে, এটা থেকে এই সূত্র আসছে। সো এইগুলো তো আমরা মোটামুটি পারি, এখানে সূত্র লেখাই দিলাম, আশা করি ভুল লেখাই নেই, ঠিকঠাক মতোই লিখছি। আচ্ছা, এরপরে অনেক সময় বলবে তোমাকে 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 15তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এরকম যখন বলবে যে একটা নির্দিষ্টতম সেকেন্ডে মানে 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, মানে ওই নির্দিষ্ট 1 সেকেন্ডে মানে 6ষ্ঠতম সেকেন্ড যেটা ওই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এরকম বলে তুমি শর্টকাটের একটা সূত্র ইউজ করতে পারো যে ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, এটা দিয়ে তুমি হচ্ছে আনসার বের করে ফেলতে পারো। এই সূত্র দিয়ে তুমি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবা। এস ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, এখানে টি হচ্ছে যত সময় বলবে, 10তম বললে টি এর মান 10, 20তম সেকেন্ড বললে টি এর মান 20, এইভাবে। সো আশা করি এই জিনিসগুলো আমরা বুঝছি, কোনটা কি তা ভালো করেই জানি। ইউ আদি বেগ, বি শেষ বেগ, এ ত্বরণ, টি সময়, এস হচ্ছে দূরত্ব, আর তো কোনো কিছু নাই। এটা আমরা টাইপ 3-র একটা অংশ, ঠিক আছে। সো একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, দ্যাট মিনস ইউ জিরো। তো এর সরণ নির্ণয়ের জন্য কোন সমীকরণ ইউজ করবো? সো সরণের সমীকরণ অনেকগুলোই আছে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে তো অবশ্যই সমবেগে যায় না, সমবেগে গেলে তো তার অবস্থান স্থির থেকে তো আর নির্দিষ্ট বেগে উঠতে হইলে তো অবশ্যই ত্বরণ লাগবে, ঠিক আছে। ত্বরণে চললে তার সূত্র কোনগুলো হবে? এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা। আরেকটা আছে বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এইটা থেকেও কিন্তু এস বের করা যায়, ঠিক আছে। তো তুমি দেখো স্থির অবস্থা হতে যাত্রা শুরু করছে, সরণ নির্ণয়ের সমীকরণ কোনটা হবে? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে ইউ জিরো, ইউ যদি জিরো হয় এটাতে যদি জিরো বসাও দেখো এটা থেকে আসবে এস ইজিক্যাল টু, এটা যদি জিরো হয়ে যায় তাহলে শুধু হাফ এটি স্কোয়ার থাকবে। তো এস ইজিক্যাল টু হাফ এটি স্কোয়ার কি এখানে আছে? নাই, শুধু এটি স্কোয়ার বসে, তাইলে হবে না। বি ইজিক্যাল টু 2as বসে, দেখি আমরা এটা থেকে পাই কিনা। দেখো এটা থেকে দেখো বি স্কোয়ার সমান ইউ যদি জিরো হয় তাহলে 0 প্লাস 2as হবে, তাহলে এখান থেকে আমরা ছিল 2as সামনে লিখলাম, 2as ইজিক্যাল টু বি স্কোয়ার, এরকম তো নাই, বাট এস ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 2a একটা আছে, এটা দিয়ে দেখি। দেখো এস যদি এখানে রাখি, বি স্কোয়ার এখানে আছে, 2a নিচে ভাগ হয়ে যাবে, তাহলে এইটা থেকে মিলে গেছে এস ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 2a, এটা আবার ঠিক আছে। এস ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 2a, এটা তুমি আনসার দিতে পারবা, বুঝছি? ওকে। ওকে, এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে? এই যে সরণ আর দূরত্ব ভাইয়া প্রথমের জিনিসটা তোমাকে বুঝাই। ভাইয়া মনে করো এইটা হচ্ছে এ স্থান, এই এ স্থান থেকে তুমি যাত্রা শুরু করছো, তুমি হচ্ছে এই দিকে গেছো 10 মিটার, কোথার কথা? আচ্ছা এইভাবে না দিয়ে আঁকা বাঁকা দিয়ে বুঝাই, সমস্যা নেই। মনে করো দূরত্ব মানে হচ্ছে তুমি আঁকা বাঁকা রাস্তায় যেই দিকে যাও ওইটা হচ্ছে দূরত্ব। মনে করো এইখানে গেছো, এ থেকে এইভাবে গিয়ে এইভাবে এইখানে বিতে গেছো, ঠিক আছে। তাইলে এই ফুল পথ যেটা, এই ফুল পথ যদি 100 মিটার হয়, এই 100 মিটারই হইতেছে তোমার অতিক্রান্ত দূরত্ব। বাট সরণ হচ্ছে তোমার যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব। সরণ কোনটা? এই যে যেখান থেকে যাত্রা শুরু করছো এটা থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব, দ্যাট মিনস এইটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে দূরত্ব। সরণ এখানে কম হবে না, এখানে মনে করো সরণ এই যে 50 মিটার, কোথার কথা? সরণ সবসময় দূরত্ব থেকে কম হয়, ঠিক আছে। সো এটা আমরা বুঝলাম।
সো এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। তো সরণ আর দূরত্ব যেটা জিনিসটা তো বুঝছো তোমরা। তো বৃত্তাকার মাঠ মনে করো এটা হচ্ছে বৃত্তাকার মাঠ, যেটার ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার। এটা তো বলছে ব্যাসার্ধ কত মিটার, 100 মিটার। ওকে, সো মনে করো কোনো ব্যক্তি এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, তাইলে সে 2.5 পাক ঘুরছে, তাহলে 1 পাক যদি ঘুরে তাহলে এখানে তার অতিক্রান্ত দূরত্ব সে এইখানে চলে আসবে। একবার ঘুরলে যেখান থেকে যাত্রা শুরু করছে ওইখানেই চলে আসবে। আর একবার ঘুরলে হচ্ছে আবার এইখানে চলে আসবে। 2বার ঘুরলে আবার কি করবে, তার জায়গায় চলে আসবে। ঠিক আছে, পরে যে আরো হাফ ঘুরবে, ঠিক আছে, সে কিন্তু 2.5 পাক ঘুরছে, 2 পাক ঘুরে ফেললেই তো দেখতেছি আবার তার জায়গায় চলে আসতেছে। পরে যখন আরো অর্ধেক ঘুরবে তখন সে এইখানে আসবে। ফুল একবার ঘুরলে ফুল বৃত্ত হয়, অর্ধেক ঘুরলে অর্ধবৃত্ত হবে। তার মানে 2.5 পাক ঘুরলে সে এই বৃত্তটাকে 2বার অতিক্রম করে পরবর্তী হাফে সে এইখানে আসবে। আর তার দূরত্ব যদি বের করতে বলতো তাহলে তুমি হিসাব করতে যে 2বার পরিধি সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে 2 ইন্টু পরিধি সাথে এইটা। বাট যেহেতু আমাদেরকে বলছে সরণ, তাহলে সরণ মানে কি, তার যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব। তার যাত্রাস্থান কোনটা, যাত্রাস্থান হচ্ছে এইটা হচ্ছে তার যাত্রাস্থান। এইটা যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব, এইটা না, কজ সে 2.5 পাক ঘুরে এইখানে আসছে, এই জায়গাটাতেই আসছে। ঠিক আছে, আর এইখান থেকে যাত্রা শুরু করছিল, এইখানে আসছে। ঠিক আছে, তাইলে এইখান থেকে এই যে দূরত্বটা যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব, এইটাই তার সরণ। তাহলে এটাই সরণ, মানে এটা কি বুঝাইতেছে, বৃত্তের ব্যাস বুঝাইতেছে না। ব্যাসার্ধ 100 হইলে ব্যাস কত হবে, ব্যাস হবে 200 মিটার। ব্যাসার্ধের দ্বিগুণ। বুঝছি আমরা এটা, আরো কয়েকটা করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, দূরত্ব ও সরণের পার্থক্য কত? আচ্ছা, একটা বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়েছে, নাকি, সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে আসছে। দেখো, মনে করো এই যে এ টু বি, সে সরল পথে এ স্থান থেকে যাত্রা শুরু করছে, বি স্থানে গেছে, এখানে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। কত মিটার, 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। এরপরে সেইখান থেকে বি স্থানে গেছে, সেইখান থেকে একই পথে 4 মিটার ফিরে আসছে। দেখুন, সেইখান থেকে একই পথে সে 4 মিটার ফিরে আসছে। মনে করো এইখানে আসছে, এতটুকু হচ্ছে 4 মিটার, এতটুকু 4 মিটার ফিরে আসছে। ঠিক আছে, তাইলে তার দূরত্ব কত হয়েছে একটু চিন্তা করো। তার দূরত্ব হয়েছে এই দিকে গেছে 10 মিটার ফার্স্টে, পরে আবার আসছে 4 মিটার। তার টোটাল দূরত্ব এই 10 আর 4 কত ভাইয়া, 14 মিটার। এটা হচ্ছে তার দূরত্ব। বাট সরণে যখন আসবা, সরণ হচ্ছে তার যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব। সে কোন দিক থেকে গেছে, কোন দিকে আসছে, এইগুলা ম্যাটার না, জাস্ট তার যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব। সে এইখান থেকে শুরু করছিল এবং শেষ অবস্থান এইখানে, তাহলে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব হচ্ছে এইটা। তাহলে এইটা কত, দেখো টোটাল 10, এটা 4 হইলে এটা 6, এটা 6, দ্যাট মিনস সরণ 6 মিটার। দূরত্ব সরণের পার্থক্য কত, তাইলে দেখো দূরত্ব ছিল 14, সরণ হইছে 6, পার্থক্য হইতেছে 8। বুঝছি আমরা, ইজি না বলো? এই তোমরা কি বুঝতেছো না এটা? এইভাবে আমরা আমাদের কেমিস্ট্রি বলো, ম্যাথ, হায়ার ম্যাথের এমসিকিউ থান্ডার সিরিজ, এইভাবে আমরা কুপাইয়া পড়াইতেছি, একদম ধুমাইয়া। তুমি হচ্ছে ম্যাথ আর হায়ার ম্যাথের এমসিকিউ থান্ডার সিরিজটা আরো স্পেশালভাবে আমরা পড়ছি, এবং ওইটা শেষ, ম্যাথ ফুল কমপ্লিট, হায়ার ম্যাথে কিছু বাকি আছে ভাই, শেষ করে দিয়ে দিতেছি। একটা গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সরণের পার্থক্য। এই টাইপের ম্যাথ বেশি আসে, তো তোমাকে আগে বুঝতে হবে পূর্ব উত্তর এগুলা কি। মনে করো এই দিকটা যদি পূর্ব হয়, ঠিক আছে, এই দিকটা যদি তোমার হচ্ছে, এইটা পূর্ব হইলে এইটা হবে পশ্চিম, পূর্ব হইলে এটা কি হবে, এটা হবে তোমার পশ্চিম। ঠিক আছে, এটা হবে তোমার উত্তর এবং এইটা হবে তোমার দক্ষিণ। বুঝছো? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ জিনিসটা কি বুঝছো? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা আমরা বুঝছি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। সো একটা গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গেছে। দেখো, একটা গাড়ি 6 মিটার সোজা উত্তর দিকে গেছে, মনে করো এইটা হচ্ছে 6 মিটার, সে 6 মিটার সোজা উত্তর দিকে গেছে। সো এটা 6 মিটার গেছে। হ্যাঁ, বাদ খাইতাম নি এখন, তখন আমি ক্লাস নিলাম, ক্লাসটা নেই কি? হ্যাঁ, আচ্ছা ওই যাও তুমি। ওকে, সো এখানে হচ্ছে 6 মিটার, 6 মিটার সে উত্তর দিকে আসছে, আসলো। এরপরে বলছে
ওইখান থেকে সোজা পূর্ব দিকে আরো 8 মিটার গেছে, তাইলে যেখানে আসছে ওইখান থেকে পূর্ব দিকে আরো 8 মিটার গেছে, পূর্ব দিকে আরো 8 মিটার গেছে। তো পূর্ব দিক তো এই দিক, তাহলে পূর্ব দিকে আরো 8 মিটার গেছে, মনে করো এইখানে পৌঁছাইছে, তাহলে তার দূরত্ব কত হইছে ভালো করে চিন্তা করো। যে প্রথমে এই দিকে 6 মিটার আসছে, উপর দিকে 8 মিটার উঠছে, তাইলে 6 আর 8 কত, দূরত্ব হইছে 14 মিটার। বুঝছি? বাট দূরত্ব পেয়ে গেছি, বাট সরণ বের করতে হবে। তো সরণ মানে কি? সরণ হচ্ছে ভাইয়া তার যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের সরাসরি দূরত্ব। এখান থেকে যাত্রা শুরু করছিল, এখানে গিয়ে পৌঁছাইছে, এটাই সরণ। সে কোন দিকে গেছে, কি করছে, ওইটা ম্যাটার না। সে যেখান থেকে শুরু করছিল ওইখান থেকে শেষ অবস্থান যেখানে আছে ওইটাই তার সরণ। ঠিক আছে, বলো। তাইলে এইটা হবে সরণ। তো এটা কেমনে বের করবা? দেখো, এটা সমকোণী ত্রিভুজ বুঝাইতেছে এবং এটা অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এগুলো আমরা ভালো করে জানি। ওইখান থেকে আমরা হচ্ছে চাইলে অতিভুজ বের করতে পারি। কেমনে? স্কয়ারটাকে যদি এখানে না দিয়ে ওইখানে রুট করে নিয়ে আসি, তাহলে তো অতিভুজ বের হয়ে যায়। তাহলে অতিভুজটা হবে রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটা হিসাব করলে 10 আসবে। তাহলে 10 হচ্ছে আমাদের সরণ, এটা হচ্ছে আমাদের সরণ। সরণ হচ্ছে 10। দূরত্ব সরণের পার্থক্য বের করতে বলছিল, দূরত্ব 14, সরণ 10, হিসাব করলে 4 মিটার আসতেছে। ঠিক আছে, ঠিক আছে না? ওকে, একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই যে আমাদের মেইন টাইপে এখন আমরা ঢুকলাম। একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাইলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু 5 সেকেন্ডে স্থির অবস্থান থেকে শুরু করছিল, আদি বেগ 0, ঠিক আছে, 5 সেকেন্ড পরে একটা বেগ পাইছে, তার মানে সে ত্বরণে চলতেছে। ত্বরণে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে ভাইয়া s = ut প্লাস হাফ at স্কয়ার, এইটাই আমরা জানি। তো এইটা দিয়ে করতে হইলে আগে তো ত্বরণ বের করা লাগবে, ত্বরণ তো নাই, কেমনে বের করব? দেখো, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে, তাহলে এটা তার শেষ বেগ, ওইটা ছিল আদি বেগ। বুঝছো? তাহলে ত্বরণের সূত্র কি? ত্বরণ a = b - u/t, আমরা সবাই জানি। b হচ্ছে 20, আদি বেগ হচ্ছে তার 0, টাইম হচ্ছে এখানে 5 সেকেন্ড, তাহলে এখান থেকে পাইলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে তার ত্বরণ। এটা কি? এটা তার ত্বরণ। তাহলে ত্বরণ যদি এটা হয়, ত্বরণ পেয়ে গেছে। এইবারে দেখো, আমাদেরকে বলছে পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। পরবর্তী 10 সেকেন্ড মানে কি? 5 সেকেন্ড পরে যে 20 মিটার পার সেকেন্ড বেগ পাইছে, ওই 5 সেকেন্ডের পরের 10 সেকেন্ড, 5 সেকেন্ডের পরের 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে পরের 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হইলে এই পরের 10 সেকেন্ডের জন্য এই আগের 5 সেকেন্ডের যে বেগ, ওইটা তো কি ভাইয়া? ওইটা আদি বেগ না। এই পরের 10 সেকেন্ডের জন্য এইটা হচ্ছে তার আদি বেগ। পরের 10 সেকেন্ডের জন্য আদি বেগ হচ্ছে e20। ঠিক আছে, বুঝছো? বিকজ এই 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করার পরই তার পরবর্তী 10 সেকেন্ডটা শুরু হয়েছে। সিম্পল বিষয়। তাহলে এখানে 20, টাইম হচ্ছে এই 10 সেকেন্ড প্লাস হাফ ইন্টু ওইটা পাইছি 4, টি পাইছি 10, সো এটা হিসাব করলে 400 মিটার আসবে। এটা হিসাব করলে কত আসবে? 400 মিটার। এটাই হচ্ছে আনসার। বুঝছি আমরা? বলো, লেখচিত্রটা কি প্রদর্শন করতেছে? দেখো, একটা লেখচিত্রের এইদিকে সময়, এইদিকে গেছে সময়, এইদিকে বেগ, তাহলে বেগ আর সময় আছে। বুঝছো? তাহলে দেখো, এখানে দেখো, সময় যত যাইতেছে বেগ তত কমতেছে, তাহলে সময়ের সাথে সাথে যদি বেগ কমে, আমরা ওটাকে কি বলি? আমরা জানি যে সময়ের সাথে সাথে বেগ বাড়লে ত্বরণ, সময়ের সাথে সাথে বেগ যদি কমে তাহলে ওইটা হচ্ছে মন্দন। তাহলে এটা কি ভাইয়া? মন্দন। সময়ের সাথে বেগ কমলে এটাকে বলে মন্দন, তাহলে এটা হইতেছে সমমন্দন। কি হইতেছে? সমমন্দন, সমহারে বেগটা কমতেছে। বুঝতেছো কুলাপান? বুঝতেছো না? ওকে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করে? তো প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করতে হলে আগে তার বেগটা ভালো করে বের করতে হবে। সো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মিটার পার সেকেন্ডে হিসাব হয়। সো দেখো, আমাদের এখানে গতিশীল মানে কত বেগ দেওয়া আছে? 72 কিলোমিটার পার আওয়ার। আমাদের বেগ দেওয়া আছে ভাইয়া 72 কিলোমিটার পার আওয়ার, বাট আমরা ওইটাকে কিলোমিটার পার আওয়ারে না লিখে মিটার পার সেকেন্ডে লেখা লাগবে। কেমনে লিখবো ভাইয়া? কিলোমিটার পার আওয়ারকে জাস্ট 3.6 দিয়ে যদি ভাগ দাও, তুমি ওইটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। এমসিকিউতে ডিটেলস লাগবে না, ডিরেক্ট এইটা 72কে 3.6 দিয়ে ভাগ দিব, মিটার পার সেকেন্ডে চলে যাবে। 72 মানে কি? মানে কিলোমিটার পার আওয়ারকে
3.6 দিয়ে ভাগ দিলেই মিটার পার সেকেন্ডে চলে যাবে। সো এটাই হিসাব করলে কত আসে, ওইটা আসতেছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের বেগ, যেটা মিটার পার সেকেন্ডে। আর মনে রাখবা, যদি কোনোটা সামথিং মিটার পার সেকেন্ড থাকে, ওইটাকে যদি কিলোমিটার পার আওয়ারে নিতে চাও, তাহলে ওইটার সাথে 3.6 গুণ দিয়ে দিবা, তাইলে ওইটা কিলোমিটার পার আওয়ারে চলে যাবে। জিনিসটা বুঝতে পারছো? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে হলে 3.6 দ্বারা ভাগ দিবা, আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাইতে হলে 3.6 দ্বারা গুণ দিবা। বুঝছো? ওকে, সো দেখো এখানে পাইছি আমরা 20 মিটার পার সেকেন্ড তার বেগ এটা। তো এরকম বেগে গতিশীল থাকলে প্রতি মিনিট মানে কত, 60 সেকেন্ড, 60 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে দেখো, 20 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস 1 সেকেন্ডে যায় সে 20 মিটার, স্বাভাবিক। তাহলে 60 সেকেন্ডে কত যাবে, 20 ইন্টু 60 না, বেশি না, তাহলে কত হবে, 1200 মিটার। ঠিক আছে, কত মিটার, 1200 মিটার। বুঝছি বলো, বুঝছি আমরা এটা, বুঝছি। ওকে, নেক্সট, অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? আমরা জানি, আমরা ভালো করে জানি, সরণের পরিবর্তনের হার বেগ, বেগের পরিবর্তনের হার ত্বরণ। তাইলে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার, ওইটা হচ্ছে দ্রুতি। কজ আমরা দ্রুতি সময় জানি দূরত্ব বাই দ্রুতি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, এটাই আমরা জানতাম। দ্রুতি ইজ ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই সময়, দ্রুতি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি। তোমরা আবার বেগ বলে দিও না, কজ বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। ঠিক আছে, সময়ের সাথে সাথে তার সরণের যে পরিবর্তনটা হয়, এটাই হইতেছে বেগ। বেগের মাত্রা কি ভাইয়া, বেগের মাত্রা, বেগের একক মিটার পার সেকেন্ড, ওইটা থেকে মাত্রা এল পার টি আসে, আমরা একটু আগে দেখছিলাম এটা। ঠিক আছে, ওকে, পি বিন্দু থেকে পি কিউ আর এস পথে, পি বিন্দু থেকে পি কিউ, আচ্ছা আজান হইতেছে ভাইয়া, একটু ব্রেক নেই, আজান হোক, ক্যামেরা অফ করতেছি না।
ওকে, আজান শেষ, আমরা শুরু করি আল্লাহর রহমতে। ভাইয়াকে হচ্ছে, ভাইয়া এখন ঘুমায় ক্লাস নিতেছে, ভাইয়ার অনেক ক্লাস জমে গেছে বুঝছো, ভাইয়া প্রেশার নিতেই পারতেছি না। এখন আমি দিনে 2-3টা ক্লাস নিতেছি, তোমরা জাস্ট ভাইয়ের জন্য দোয়া করে সবগুলা ঠিকঠাক মতো করতে পারি। এইচএসসি বেচের পোলাপানদের ক্লাস দিতে হবে ইনশাআল্লাহ, দোয়া কইরো যাতে ভাইয়া ঠিকঠাক মতো এগুলো মেনটেন করতে পারি। অনেক প্রেশারে আছি, আল্লাহ হেল্প করতেন আমাদেরকে। ওকে, সো দেখো পি বিন্দু থেকে পিকিউআরএস পথে সমদ্রুতিতে চলমান বস্তুটি পুনরায় পি বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে গড় বেগ সর্বনিম্ন হবে? আচ্ছা ভাই, বেগ আসে তোমার সরণ বাই সময় থেকে। বেগ মানে সরণ বাই সময়, ভালো করে জানি আমরা। তাহলে যেইখানে সরণ যত কম হবে, দেখো সবচেয়ে কম সরণ যেই জায়গায় হবে ওই জায়গায় তার বেগ সর্বনিম্ন হবে, স্বাভাবিক বিষয় না? তাইলে সবচেয়ে কম সরণ তুমি কই পাবা? দেখো পিকিউআরএস পথে পি থেকে যদি কিউতে আসে তাইলে তার সরণ হবে এইটা, সরণ হবে এইটা। পি থেকে যদি আর এ আসে তার সরণ হবে এইটা, সরাসরি দূরত্বটা, ঠিক আছে? এইটা থেকে ঘুরে যদি এখানে আসে তাহলে এখানে তার সরণ হবে এইটা, এইটা, এই যে এইটা, এইটা, এইটা। বাট পিকিউআরএস পথে আইসা যদি সে আবার পি বিন্দুতে চলে আসে, তখন তার যেখান থেকে যাত্রা শুরু করছিল ঘুরে ফিরে ওইখানেই চলে আসবে, তখন তার পি বিন্দুতে সরণ 0 থাকবে। পি বিন্দুতে সরণ সবচেয়ে সর্বনিম্ন থাকবে। পি বিন্দুতে সরণ সর্বনিম্ন, সর্বনিম্ন, সর্বনিম্ন মানে একেবারে 0, ঠিক আছে? যেখান থেকে যাত্রা শুরু করছিল ওইখানে আবার ফিরে আসছে, তখন তার কোনো সরণ নাই, ঠিক আছে? দ্যাট মিনস পি বিন্দুতে সরণ সর্বনিম্ন, তাহলে পি বিন্দুতে বেগও সর্বনিম্ন হবে। বলছে না সর্বনিম্ন বেগ পি বিন্দুতে, সর্বনিম্ন বেগ পি বিন্দুতে, ঠিক আছে? ওকে, সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে 8 মিটার পার সেকেন্ড হইলে 4 সেকেন্ড পর বেগ বের করতে বসে। তাইলে বেগ বের করব, বেগ মানে কি v = u + at। তো ত্বরণ লাগবে, ত্বরণ কই থেকে পাইব? দেখো সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড হয়েছে। তো বুঝার বিষয় যে আদিবেগ 4 ছিল, শেষ বেগ 8 হয়েছে, সময় 2 সেকেন্ড, তাহলে ত্বরণ a = b - u/t। তো b কত? 8 মিটার পার সেকেন্ড, u 4, সময় হইতেছে 2 সেকেন্ড। এখান থেকে আমরা ত্বরণ পাইলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? আমাদেরকে বলছে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। আমাদেরকে বলে নাই কিন্তু পরবর্তী 4 সেকেন্ড পর বেগ কত হবে, আমাদেরকে জাস্ট বলছে জেনারেল 4 সেকেন্ড পর বেগ কত হবে। 4 সেকেন্ড পর বেগ বের করবো, তাহলে বেগ v = u + at। তাহলে আমাদেরকে যেহেতু পরবর্তী বলে নাই যে আমরা আগের শেষেরটাকে পরবর্তীর জন্য আদিবেগ ধরবো, এরকম কোনো কাহিনী নেই। আমাদেরকে জাস্ট বলছে 4 সেকেন্ড পর বস্তুর বেগ, তাহলে আগের আদিবেগ যেটা ওইটাই তার আদিবেগ, ঠিক আছে? ত্বরণ পাইছি আমরা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, টাইম হইতেছে 4 সেকেন্ড, তাহলে 4 + 4 = 8, এখানে 12 মিটার পার সেকেন্ড আসতেছে, এইটাই হচ্ছে তার বেগ। পোলাপান বুঝতেছি আমরা? এইগুলা যদি ভালো করে বুঝো, গতি চ্যাপ্টার বের করবা, বুঝছো, কুপাইয়া আসবে ইনশাআল্লাহ। এই চ্যাপ্টার থেকে এমন কোনো এমসিকিউ থাকবে না যেটা তুমি পারো না, অ্যাটলিস্ট ম্যাথমেটিক্যাল টার্মের গুলা 1000% ক্লিয়ার হবে। জ্ঞানমূলক যেগুলো আছে ওইগুলো তো একটু একটু বাদ থাকবে, স্বাভাবিক, সবগুলোই তো এখানে পড়ানো যাবে না, পড়াইলে তো আর হবে না। তো জ্ঞানমূলক টাইপের যেগুলো আছে ওইগুলো তোমরা একটু নিজেরা দেখবা, আর ম্যাথমেটিক্যাল টার্মের ওগুলো জাস্ট প্র্যাকটিস করলেই হবে, আর কোনো নতুন টাইপ নেই যেটা পরীক্ষায় আসতে পারে। এবং এইভাবে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এই 4টা সাবজেক্টের এমসিকিউ থান্ডার সিরিজ দিতেছি। যে এমসিকিউগুলা করলে বোর্ড এক্সামে এমসিকিউতে আর কোনো প্যারা থাকবে না। ফিজিক্সটা ফ্রি পাইতেছো, ম্যাথ, হায়ার ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি 3টা পেইড, 3টা একসাথে তোমরা 990 টাকা বা 999 টাকা দিয়ে কিনতে পারবা। সো মোটামুটি ভালোই করতেছি ভাইয়া। সো এগুলা যদি ভালো লাগে কোর্সগুলোতে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ম্যাথ আর হায়ার ম্যাথ অলরেডি কমপ্লিট, প্রায় ম্যাথ ফুল কমপ্লিট, আর হায়ার ম্যাথও 90% ক্লাস দেওয়া হয়ে গেছে, 2-1টা ক্লাস বাকি আছে। ওকে, এ বিন্দুতে বেগ, ভাইয়া এ বিন্দুতে বেগ নির্ণয় করবা, ভালো করে দেখো। এ বিন্দুতে বেগ, তাইলে আমরা ভাই একটা জিনিস তোমাদেরকে বুঝাই, এটা হচ্ছে দেখো সময় আর সরণের লেখচিত্র। সময় আর সরণ যদি থাকে তাহলে সময় সরণ লেখচিত্রের ডাল হইতেছে ভাইয়া, সময় সরণ লেখচিত্রের ডাল মানে হইতেছে বেগ। সময় আর সরণের লেখচিত্রের ডাল হইতেছে বেগ, আর বেগ আর সময়, ঠিক আছে? বেগ আর সময়ের লেখচিত্রের ডাল হইতেছে সময় সরণ দিয়ে। আচ্ছা, বেগ আর সময় লেখচিত্রের ডাল হইতেছে তোমার ত্বরণ, বেগ আর সময় লেখচিত্রের ডাল হইতেছে তোমার ত্বরণ, বুঝতেছো? আর সময় আর সরণের লেখচিত্রের ডাল হইতেছে বেগ, মনে থাকবে? তাইলে আমাদেরকে বলছে এ বিন্দুতে বেগ কত, তাইলে এ বিন্দুতে বেগ বের করতে হইলে এটা যেহেতু সময় আর সরণের গ্রাফ,
তাহলে এ বিন্দুর ডাল যদি বের করে ফেলতে পারি তাইলেই তো হচ্ছে আমরা বেগ বের করে ফেলতে পারবো। ডালের সূত্র কি ভাইয়া, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে y2 মাইনাস y1 মোটামুটি y অক্ষকে বুঝাবে। ডিটেলসে যদি বলতে চাই তাহলে একটু পরে দেখাই দিয়েছি আরেকটা আমাইতে, x2 মাইনাস x1 x অক্ষকে বুঝাবে ওই বিন্দুর জন্য আর কি। ওখান থেকে ডাল বের করা তো তোমরা জানো, একটা নির্দিষ্ট পয়েন্ট ধরছে, ওই পয়েন্টটাতে ডিরেক্ট এখানে দেখাই দিয়ে দিছে। তাইলে ডালটা কি আসবে, ডাল মানে তো বেগ, তাহলে বেগ আসবে ওইটার y2 মাইনাস y1 মানে এইটা, এই যে y অক্ষ এ বি ডিভাইডেড বাই নিচে x2 মাইনাস x1, ওইটা কি বুঝাবে x অক্ষ কোনটা, এই যে এইটা বিআর। তাহলে এ বি বাই বিআর এটাই হইতেছে তার বেগ, এ বি বাই বিআর এটাই হইতেছে বেগ। বুঝছো, এটা একটু ক্রিটিক্যাল ছিল, বাট একটু মাথা খাটাও বুঝবা। 54 কিলোমিটার পার আওয়ার কত মিটার পার সেকেন্ড ভাইয়া, কি করব, মিটার পার সেকেন্ডে নিতে হইলে জাস্ট 3.6 দিয়ে ভাগ দিব, এটা থেকে 15 মিটার পার সেকেন্ড আসার কথা। ঠিক আছে, ওকে। খাড়া উপরের দিকে এই যে আরেকটা টপিকে আসছি আমরা, আসো এইবারে আমরা যেটা পড়বো ওইটা হচ্ছে আমাদের টাইপ কত ভাইয়া, আমরা টাইপ কত পর্যন্ত পড়ছি, আমরা হচ্ছে টাইপ 3 পড়ছি, এটা হচ্ছে আমাদের টাইপ 4। টাইপ ভিত্তিক ভাবে আমরা পড়তেছি, টাইপ ভাবে শেষ হবে। এখন হচ্ছে পড়ন্ত বস্তু এই টাইপের জিনিসপাতি শেষ হবে ইনশাল্লাহ। সামনে যেহেতু আরো আছে, এগুলা পরে আরো আছে আর কি। এখানেও তোমার হচ্ছে পুরোপুরি পড়ন্ত বস্তুতে আসি নাই, তারপরেও যেহেতু একটা আসছে সূত্রটা পড়াই দিই, নাকি পরে পড়বো, একদম জেনুইনলি যখন আসবে পড়বো। এখন হচ্ছে বাদ দিই, সমস্যা নেই, পড়তেছি পড়ন্ত বস্তুগুলা। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লেখছি তো কি হবে, খাড়া উপরের দিকে নিক্ষেপ যদি করো ভাইয়া, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু বা উপর থেকে পড়ন্ত বস্তু এগুলার জন্য একটা জিনিসই কাজ করে, ত্বরণের জন্য কাজ করে অভিকর্ষজ ত্বরণ। ত্বরণের পরিবর্তে কাজ করে অভিকর্ষজ ত্বরণ, যেটা সব সময় ফিক্সড, কোনো সময় চেঞ্জ হয় না, যেই জায়গায় আছে ওই জায়গার জন্য সব সময় ফিক্সড। ঠিক আছে, তাইলে ত্বরণ বনাম সময় লেখচিত যদি আঁকো, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তো আমাদের অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, এইটাই এ আকারে কাজ করবে, এটার কোনো চেঞ্জ নেই। সময়ের সাথে সাথে এটার কোনো চেঞ্জ হবে না, এই যে চেঞ্জ হইতেছে না, সময়ের সাথে সাথে চেঞ্জ হইতেছে না, এটাই আনসার। ঠিক আছে, সময়ের সাথে সাথে চেঞ্জ হইতেছে না, এইটাই হচ্ছে আনসার, এটাতে দেখো সময়ের সাথে সাথে ত্বরণ কমতেছে, বাট ত্বরণ তো কমে না। এটাতে ত্বরণ কমতেছে, ত্বরণ কমে না। এটাতে সময়ের সাথে সাথে ত্বরণ বাড়তেছে, ত্বরণ তো বাড়ে না। উপরের দিকে এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি ফিক্সড, বাধা টাধা থাকলে অন্য ব্যাপার। একটা গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা হতে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ বের করতে বলছে ভাই। ত্বরণ a = b - u/t, আমাদের বি ইউ এইগুলা লাগবে। সো গাড়িটা স্থির অবস্থা থেকে শুরু করছে, দ্যাট মিনস আদি বেগ 0, 2 মিনিট সময় নিছে, তার মানে এটা হচ্ছে টি, 2 মিনিটে 120 সেকেন্ড, 90 কিলোমিটার পার আওয়ার বেগ পাইছে, ওইটাকে মিটার পার সেকেন্ডে নেই, মিটার পার সেকেন্ডে নেওয়া উচিত। 90কে 3.6 দ্বারা যদি ভাগ দাও, এটা মিটার পার সেকেন্ডে আসবে, মেবি 25 মিটার পার সেকেন্ড। একটু হিসাব করে দেখি, 90 ভাগ 3.6 কত আসছে, 25 মিটার পার সেকেন্ড। আমরা ত্বরণ বের করব, তাহলে বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, আদি বেগ 0, সময় কত, সময় হচ্ছে 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 25 ভাগ 120, ওইটা কত আসতেছে ভাইয়া, 0.208 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে তার ত্বরণ। বুঝছি আমরা, বলো ত্বরণ তো আর ত্বরণ, এটা তো আর ইজি। এন্ড দেন মন্দনের একক কি ভাইয়া, মন্দনের একক আর ত্বরণের একক একই, মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, চিত্রের এপি রেখার ডাল, এই যে সময় আর বেগ, বেগ সময় লেখা চিত্রের ডাল, বেগ সময় লেখা চিত্রের ডাল, বেগ সময় লেখা চিত্রের ডাল, বেগ সময় লেখা চিত্রের ডাল কি ভাইয়া, বেগ সময় লেখা চিত্রের ডাল হইতেছে ত্বরণ। ভাইয়া বলছিলাম না, বেগ সময় লেখা চিত্রের ডাল ত্বরণ, সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে ত্বরণ, তাহলে মন্দন হইতো সুষম ত্বরণ কেন, একই হারে বেগ বাড়তেছে। আর এটাতে যদি এটা বুঝতে চাও, এটাতে আর কোনো কিছু লাগবে না, এতটুকু বুঝলেই এনাফ। ঠিক আছে, ত্বরণের মাত্রা কি ভাই, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে একক। এটা কি একক থেকে ডিরেক্ট মাত্রা বুঝে ফেলবা। এই মিটার মানে কি, দৈর্ঘ্য থেকে আসছে, দৈর্ঘ্যের একক মিটার, ভালো করেই জানো। ত্বরণ এই যে মিটার আসছে দৈর্ঘ্য থেকে, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, লেংথ বুঝায় আর কি, দৈর্ঘ্য লেংথের প্রথম অক্ষর এল। এস হচ্ছে সময় আসছে, সময় মানে টাইমের মাত্রা টি। ঠিক আছে, ইনভার্স টু দেও, এল টি ইনভার্স টু, এইটা
এল পার টি স্কোয়ার। ঠিক আছে, সমত্বরণে চলন্ত বস্তুর বেগ সময় গ্রাফ, সমত্বরণে চলতেছে, তাহলে বেগ সময় গ্রাফ হবে সময়ের সমত্বরণ, দ্যাট মিনস সময়ের সাথে সাথে বেগ সমান হারে বাড়বে, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, সময়ের সাথে সাথে বেগ সমান হারে বাড়বে। ঠিক আছে, সময়ের সাথে সাথে বেগ সমান হারে বাড়বে, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, একটি মোটরসাইকেলের বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড হলে গাড়িটির মন্দন কত? ভাইয়া এই যে এই একটা জিনিস বুঝাই, ত্বরণ a b - u/t, এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে, আর ত্বরণের ঠিক বিপরীত হচ্ছে মন্দন। ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার যেটা ওইটা, আর মন্দন হইতেছে সময়ের সাথে সাথে বেগ হ্রাসের হার আর কি। মন্দন মানে কি? মন্দন মানে হচ্ছে বেগ হ্রাস পাবে। তাহলে মন্দনের একটা সূত্র আছে, মন্দনের একটা সূত্র হিসেবে তুমি এই জিনিসটা ইউজ করতে পারবা। মন্দন a = u - b/t, এটা ইউজ করতে পারবা। নাইলে এই যে ত্বরণের সূত্র ইউজ করে যখন আনসার বের হবে ওইটার চিহ্ন চেঞ্জ করলেই মন্দন বের হয়ে যায়, স্বাভাবিক বিষয়। ঠিক আছে, বাট মন্দনের ক্ষেত্রে a = u - b/t, এটা ইউজ করলে তো আর সমস্যা নাই। সো একটা সাইকেলের বেগ 30 মিটার পার সেকেন্ড ছিল, এটা আদি বেগ, সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, দ্যাট মিনস এটা তার শেষ বেগ। তো আমরা মন্দন বের করব আদি বেগ মাইনাস শেষ বেগ ডিভাইডেড বাই টাইম। তাহলে এইটা তো কি যদি হিসাব করে এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে এবং এটা পজিটিভ আসবে। ঠিক আছে, সো বেগ হ্রাস পাইছে তাইলে মন্দন পজিটিভই আসবে। সো দেখো তোমরা আবার ত্বরণের সূত্র দিয়ে বের করলে মাইনাস আসতো, এখানে আসতো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো বাট আমাদের মন্দন তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সো আমি বলছিলাম না যে ত্বরণ বের করে তুমি যদি মন্দনের আলাদা সূত্র ইউজ করতে না চাও, ত্বরণ বের করে ওইটার চিহ্ন যদি চেঞ্জ করো, চিহ্ন চেঞ্জ করলে +2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে না? ওইটাই হয়ে যেত মন্দন, চিহ্ন চেঞ্জ করলে মন্দন হয়ে যায়। তো যেইভাবে ইচ্ছা ওইভাবে করতে পারো। নিচের উদ্দীপকের আলোকে এগুলার উত্তর দাও। আচ্ছা, আদিবেগ x, বুলেটের সরণ এত, কিউ এর মন্দন কত? কিউ এরটা বলছে, তাইলে একটা বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে নিকে বইছে, হচ্ছে 50 মিটার তার সরণ হয়েছে, এটা তার আদিবেগ। ঠিক আছে, সরণ হয়েছে 50 মিটার, দেন এতটুকু ঢুকছে আর কি, সরণ মানে একটা দেয়ালের মধ্যে এতটুকু ঢুকছে। ঢুকার পরে বুলেট তো থেমে যায়, ভালো করে জানো, বুলেট শেষে গিয়ে থেমে যায়, এতটুকু সরণ হয়েছে মানে কি এটা দেয়ালের মধ্যে সে 50 মিলিমিটার ঢুকছে, এতটুকু ঢুকছে, এটা তার সরণ, এটা তার সরণ। ঠিক আছে, তাহলে বুলেটের শেষ বেগ b = 0 মিটার পার সেকেন্ড, বুলেট শেষে গিয়ে থেমে যায়, তোমাকে বের করতে বসে এটার মন্দন কত। এবার ভাই তোমাকে বলি, এখানে দেখো কি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে s, আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, মনে করো ত্বরণ বের করতা, ত্বরণ a = b - u/t, তো এটা থেকে তো তোমার টি নেই, বের করতে পারবা না। সো s = ut + ½ t স্কয়ার, এটাতেও টি লাগে, টি এখানে নাই, বের করতে পারবা না, তোমার ইউজ করতে হবে b² = u² + 2as, এই সূত্রটা, যেখানে b আছে, u আছে, s ও আছে, জাস্ট এটা বের হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? এবার একটা কাহিনী আছে, তোমাকে বের করতে বসে মন্দন। ত্বরণ হইলে এই সূত্র ডিরেক্ট ইউজ করলে সমস্যা নাই, বাট মন্দন বললে, মন্দন তো তোমার হচ্ছে ত্বরণের বিপরীত, মন্দন বললে তুমি হচ্ছে কি করতে পারবা, এটার আগে মাইনাস ইউজ করতে পারবা, যে -2as, এটা ইউজ করলে এখানে এটা হয়ে যাবে মন্দন, এটা ইউজ করলে এ হয়ে যাবে মন্দন, আর তুমি যদি লিখো b² = u² + 2as, তাহলে এখানে এটা হবে ত্বরণ। তো তুমি যদি এই সূত্র দিয়ে ইউজ করে ত্বরণ বের করো এবং ওইটার চিহ্ন চেঞ্জ করলে কিন্তু মন্দন হয়ে যায়, বাট এই সূত্র যদি ডিরেক্ট ইউজ করো তাহলে এখান থেকে এ যেটা আসবে ওইটাই মন্দন। ঠিক আছে, বাইকে বুঝাইতে পারছি? প্লাস ইউজ করলে এখানে এ ত্বরণ, মাইনাস ইউজ করলে এখানে এ মন্দন বোঝায়, তো আমরা এইটাই ডিরেক্ট ইউজ করে ফেলি, ডিরেক্ট মন্দন বের হয়ে আসবে। আদিবেগ b = 0, তাহলে এইটা থেকে দেখো আদিবেগ 0, তাহলে 0² সমান পাইতেছি u², ইউ হচ্ছে 200² - 2as 2। আচ্ছা, এটা দেখে হচ্ছে আগে আমরা সূত্র ডিরেক্ট ইউজ করে ফেলি, দেখো b তো 0 না, এটা 0 হয়ে যাবে আর কি, u² এর জায়গায় u² আছে, -2as আছে, তো এখান থেকে দেখো 2as প্লাস হয়ে আসলো, এখানে u² আছে, তো এখান থেকে a = পাবা u² / 2s, a = কি পাবা u² / 2s। সো u² কত ভাই, u হচ্ছে 200, তাহলে 200² ডিভাইডেড বাই 2s,
এস দেখো এখানে দিয়ে দিছে মিলিমিটার এককে, সো আমাদেরকে কোন এককে লিখতে হবে? মিটার এককে। এটাকে যদি মিটার এককে লিখতে চাও 10⁻³ দ্বারা গুণ দিলে মিটারে চলে যাবে। মিলিমিটার থেকে মিটারে যাও আমরা জানি, মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হইলে 10⁻² দ্বারা গুণ, ন্যানোমিটারে যেতে হইলে 10⁻৯ দ্বারা গুণ, মাইক্রোমিটারে যেতে হইলে 10⁻6 দ্বারা গুণ, আর দেন হচ্ছে মেগামিটারে যেতে হইলে 10⁻6 দ্বারা গুণ, টেরামিটারে যেতে হইলে 10⁻12 মেবি। আচ্ছা, তো এইগুলো তো 12 করে জানা, আমরা প্রথম অধ্যায়ে শিখছি। সো মিলিমিটার থেকে মিটারে গেছি সেজন্য 10⁻³ দ্বারা গুণ দিছি। এটা হচ্ছে তার সমান 50 × 10⁻³। এটা যদি হিসাব করো আনসার কত আসে দেখো। এটা আসতেছে আমাদের 4 × 10⁵ মিটার/সেকেন্ড স্কয়ার। দেখো মন্দন হিসাবে বের করতেছি, ডিরেক্ট পজিটিভ চলে আসছে, আর ত্বরণ বের করলে এখানে আনসারটা আসতো মাইনাসে, তুমি জাস্ট প্লাস করে এই আনসারটা দিয়ে দিতা মন্দন। তাহলে মাইনাসটা না কিন্তু পজিটিভটা, 4 × 10⁵ মিটার/সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে তার মন্দন। এরপরে বলছে এই বুলেটের ক্ষেত্রে এক্স এর মান 180 মিটার/সেকেন্ড, আদি বেগ। আচ্ছা, বুলেটের হচ্ছে যেহেতু একই বন্দুকের বুলেট মেবি ইউজ করছে, এখানে আলাদাভাবে বলে নাই, তাহলে মন্দনটা আমরা পেয়ে গেছি, এটা কিন্তু মন্দন। আমরা মন্দন পেয়ে গেছিলাম 4 × 10⁵ মিটার/সেকেন্ড স্কয়ার, একটু আগেরটাই, ঠিক আছে। সো আমাদেরকে এক্স বের করতে বলছে, আদি বেগ। সো আমরা জানি ভাইয়া b² = u² - 2as। কখন? যখন হচ্ছে আমাদের ইউজ হয়, কি ইউজ হয়? মন্দন। এখানে এটা মন্দন বসাবো আমি, ঠিক আছে। শেষ বেগ তো 0, তাহলে 0 0² = u² - 2as। তো এটা থেকে পাইলাম -2as প্লাস হয়ে আসলে এখানে আছে u², ঠিক আছে। তো আমরা তো ইউ বের করবো, এটাই তো বের করতে বলছে, এক্স মানে কি? আদি বেগ। তাহলে u² = পাইলাম 2 × এর মান কত? এ পাইছি 4 × 10⁵, ঠিক আছে। সাথে এস কত পাইছো? এস হচ্ছে মিলিমিটারে দেওয়া আছে, মিটারে নাও, 40.5 × 10⁻³ মিটার হবে, বুঝতেছো? তাহলে 40.5 × 10⁻³ এটা ইউজ করলে কত আসে? 2 × 4 × 10⁵ × 40 × 10⁻³। কি বলছে? 40.5 × 10⁻³। ওইটা আসতে u² সমান আসছে তোমার 32,400। তুমি তো ইউ বের করবা আদি বেগ, তাহলে রুট কর আনসারকে, √32,400। ওইটা করলে আই থিঙ্ক আসে √আনসার 180 মিটার/সেকেন্ড। তাহলে এটা ঠিক আছে। পি ও কিউ একই পরিমাণ বাধার সম্মুখীন হবে, একই পরিমাণ বাধার সম্মুখীন হবে, একই পরিমাণ বাধার সম্মুখীন হবে, কজ একই পরিমাণ বাধা, কজ মন্দন যেহেতু সেম, বাধা মানে বল, F = m এ যদি ইউজ করো তাহলে একই পরিমাণ বাধার সম্মুখীন হবে, সমস্যা নাই। পি ও কিউ একই সময়ে থামবে ভাই, একই সময়ে থামবে না, এটা ডিরেক্ট বুঝে যায়, কজ দুইটার সরণ দুই রকম, বাকি সব সেম, তাইলে তো একই সময়ে থামবে না। তাহলে আনসার হচ্ছে 1 আর 2, আনসার হচ্ছে 1 আর 2, এটা কমন সেন্স বুঝা যাবে, ঠিক আছে। উদ্দীপকের আলোকে 97-98 প্রশ্নের উত্তর দাও। এটার গাড়িটার ত্বরণ বের করতে বলছে। এই যে গাড়িটা বেগ সময় লেখচিত্র, এটা এইদিকে সময়, এইদিকে বেগ, তাহলে এই ত্বরণ হয়েছে এইখানে, তোমরা ভালো করে জানো এইগুলা। বেগ সময় লেখচিত্রে যদি ঊর্ধ্বগামী সরলরেখা পাও, ওইটা বোঝায় ত্বরণ। আর বেগ সময় লেখচিত্রে দেখো এইখানে সোজা আনুভূমিক সরলরেখা পাইছি, আনুভূমিক সোজা সরলরেখা। তাহলে এখানে কি বুঝাইতেছে? এই 10 থেকে 20 সেকেন্ডে তার বেগের কোনো পরিবর্তন হয় নাই, বেগ 4 মিটার/সেকেন্ডই ছিল। দ্যাট মিনস এই সময়টা গেছে সে সমবেগে, এই সময়টা গেছে সমবেগে। এখানে বেগ সময়ের সাথে সাথে বেগ কমছে, তার মানে এই সময়টা গেছে সমমন্দনে। এইগুলো তো আমরা জানি। আমাকে বলছে ত্বরণ বের করতে, ত্বরণ ছিল এই জায়গাটায়, এই জায়গায় ত্বরণ বের করো, এই যে গেল b - u/t। এখানে আদি বেগ ছিল এই জায়গাতে 0 মিটার/সেকেন্ড, এই জায়গায় গিয়ে তার, এই জায়গাতেই তো ত্বরণ হয়েছে, এই জায়গায় গিয়ে তার শেষ বেগ হয়েছে 4 মিটার/সেকেন্ড। তাহলে 4 - আদি বেগ 0, সময় কত গেছে দেখো, 0 থেকে 10 সেকেন্ড, তার মানে 10 সেকেন্ড গেছে এখানে। এটা হিসাব করলে আসবে 0.4 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ, 0.4 মিটার/সেকেন্ড স্কয়ার। এরপরে সুষম বেগে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? সুষম বেগে গেছে সে এই 10 সেকেন্ড, সুষম বেগে গেছে সে এই 10 সেকেন্ড, সে সুষম বেগে গেছে, সুষম বেগে গেছে এই 10 সেকেন্ড, ঠিক আছে। 10 থেকে 20 সেকেন্ড, তার তখন বেগ ছিল 4 মিটার/সেকেন্ড। দেখছো এই যে এই পয়েন্টটা সুষম বেগে গেছে। সুষম বেগে গেলে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে s = bt। এখানে তার বেগ হচ্ছে কত? 4 মিটার/সেকেন্ড।
এই যে এই পয়েন্টটা 4 মিটার পার সেকেন্ড বেগ, আর সে 10 থেকে 20 সেকেন্ড, দ্যাট মিনস 10 সেকেন্ড, 10 থেকে 20, এখানে পার্থক্য কত? 10 সেকেন্ড না? এই 10 সেকেন্ড সময় বেগে চলমান ছিল, তাহলে 40 মিটারই হচ্ছে আনসার। ঠিক আছে, একটা গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড, গাড়িটিতে বেগ চাপার 2 মিটার পার সেকেন্ড, বেগ চাপার পর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন হতে থাকে, 3 সেকেন্ড পর এর বেগ কত হবে? ভাইয়া 3 সেকেন্ড পর বেগ বের করতে বসে, তাহলে বেগ b = u + at আমরা জানি, বাট যেহেতু মন্দন হইছে তাহলে আমরা ইউজ করব u - at। মন্দন হইলে নেগেটিভ u - at, তাহলে তার বেগ ছিল 18 মিটার পার সেকেন্ড, বেগ চাপার পর মন্দন হইছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময় গেছে 3 সেকেন্ড, তাহলে মান বসাও 18 - 2 × 3, তো এটা আসবে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই হচ্ছে তার বেগ। ঠিক আছে, বুঝছি? ওকে, নেক্সটে আসো। স্থির অবস্থান হতে 0.2 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল বস্তুর 1000 সেন্টিমিটার দূরত্ব অতিক্রমের পর বেগ কত হবে? স্থির অবস্থান হতে, স্থির অবস্থান মানে আদি বেগ u = 0, এখানে এত পার সেকেন্ড স্কয়ার হবে, ত্বরণ কত এত বলছে, 1000 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পর। আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে হালকা ভুল আছে, এটাতে 2000 সেন্টিমিটার কোয়েশ্চেন দেওয়া, আনসার মানে গাইডে দেওয়া। 2000 সেন্টিমিটার মানে যে কত? 2000 সেন্টিমিটারকে আমাদেরকে তো মিটারে নিতে হবে, 100 দ্বারা ভাগ দিলে মিটারে চলে যায়, তো 2000 সেন্টিমিটার মানে 20 মিটার। তো এত সেন্টিমিটার অতিক্রমের পর বেগ কত হবে বের করতে বলছে। সো বেগের সূত্র b = u + at একটা, আর একটা b² = u² + 2as। এবার কোনটা ইউজ করবা তোমার ইচ্ছা, বাট আমার ইচ্ছা হইতেছে এখানে তো টাইম দেওয়া নাই, আমি এটা ইউজ করতেই পারবো না, আমাকে ইউজ করতে হবে এইটা। সো এটা ইউজ করো, b² = u², u হচ্ছে স্থির অবস্থা 0 0 0 প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখানে 20 মিটার। ঠিক আছে, এখান থেকে দেখো b = পাইতেছো √, এটা কত? 2 ইন্টু 0.2 ইন্টু 20, 8, এই এটা কই গেছে, এটা হচ্ছে 8, তাহলে √8 মানে হচ্ছে 2.828 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে বেগ। বুঝছো? আশা করি বুঝতেছো, এগুলা না বুঝার কথা না। গড় বেগের ক্ষেত্রে কোনটা সঠিক? গড় বেগের ক্ষেত্রে কোনটা সঠিক? গড় বেগের সূত্র b = u + b/2। গড় বেগের সূত্র কি? b = u + b/2 আমরা জানি, আমরা এটা ভালো করে জানি এই সূত্রটা। তো কোনটা সঠিক হবে এটা বের করতে হচ্ছে। b = bt + ½ at, u + ½ at স্কয়ার। আচ্ছা, কোনটা সঠিক আমি একটু দেখি। ওকে, তাইলে গড় বেগ, সো u প্লাস এই b এর জায়গায় এটা সাধারণ b, সাধারণ বেগ b = u + at, এটা আমরা ভালো করেই জানি। আর এটা হচ্ছে গড় বেগ b = u + b/2, আর সাধারণ বেগ b = u + at। তাহলে এই b এর জায়গায় আমরা u + at বসাইতে পারবো, নিচে 2 আছে। তো দেখো u এ হয় 2u প্লাস at আছে, নিচে আছে 2, এই 2টা দুইটার নিচে লিখতে পারবা, 2u এর নিচে 2, at এর নিচে 2। সো এখানে 2 এ 2 এ কাটলে u, আর এখানে সুন্দর করে লিখলে ½ at লিখতে পারবা, সমস্যা নাই তো। তাহলে গড় বেগ b = u + ½ at, এটাও লেখা যায় u + ½ at, এটা না, u + ½ at, u + ½ at হচ্ছে এইটা, u + ½ at হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে গড় বেগ, এটা গড় বেগ। ঠিক আছে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করা হয়? এই যে কাহিনী আসছে এগুলো আমি পড়াই ভাইয়া। পড়ন্ত বস্তু সূত্রকে দিছে গ্যালিলিও। তো পড়ন্ত বস্তু মানে কি? উপর থেকে নিচে ফেলতেছে, কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলতেছে, এটা হচ্ছে ভূমি। উপর থেকে নিচে ফেললে এখানে অবিকর্ষজ ত্বরণ কাজ করে, জি কাজ করে। উপর থেকে নিচে যেহেতু ফেলতেছে, কত উপর থেকে ফেলতেছে এইগুলা হিসাবে আসে, তো এখানে হিসাবে আসে হাইট মানে এইচ। সো আগে তুমি গতির সূত্র যেগুলা পড়ছো ওইগুলাতে ছিল ত্বরণ আর সরণ বা ত্বরণ আর অতিক্রান্ত দূরত্ব, ওইগুলার পরিবর্তে এখন যার ত্বরণের পরিবর্তন অবিকর্ষজ ত্বরণ দূরত্বের পরিবর্তে এইচ হবে। সো আমরা জানি b = u + at, এটা হবে b = u + gt, এর জায়গায় g আর s এর জায়গায় জাস্ট h হবে, আর সব ঠিক আছে। b² = u² + 2as না, এটা হবে u² + 2gh। s = ut + ½ at স্কয়ার, এটা হবে h = ut + ½ gt স্কয়ার, ut + ½ gt স্কয়ার। আর গ্যালিলিও যে সূত্রগুলা দিছিল, গ্যালিলিও বানান হয়েছে কিনা জানি না। ওকে, সো গ্যালিলিও সূত্র ছিল, প্রথম সূত্র, পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে,
মানে পড়ন্ত বস্তু বিনা বাধায় পড়ন্ত বস্তুগুলা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। 2 নম্বর ছিল বেগ সময়ের সমানুপাতিক হবে। 3 নম্বর সূত্র ছিল দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক হবে। 2 নম্বর সূত্র বেগ সময়ের সমানুপাতিক, 3 নম্বর সূত্র দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, মানে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে ওই দূরত্বটা সময়ের বর্গের সমানুপাতিক হবে। ঠিক আছে, এরপরে এই দিকে লিখলাম আমি নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু এই দুইটাই তো আমাদের কাজে আসে, পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু। তো দেখো ভাই নিক্ষিপ্ত বস্তু কি? নিক্ষিপ্ত বস্তু হচ্ছে তুমি একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছো, উপর দিকে নিক্ষেপ করছো, ঠিক আছে, বিবেগে উপরের দিকে নিক্ষেপ করছো। অবিকর্ষজ ত্বরণ কাজ করে নিচের দিকে, তুমি এটাকে নিক্ষেপ করছো উপরের দিকে, তার মানে অবিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে কাজ করতেছো। তো অবিকর্ষজ ত্বরণের বিপরীতে যদি কাজ করো তাহলে মন্দনের মতো কাজ করবে। ঠিক আছে, তাইলে জাস্ট ভিজিক্যাল টু আগে ছিল ইউ প্লাস জিটি, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউ প্লাস জিটি ছিল, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে ইউ মাইনাস জিটি, কজ অবিকর্ষজ ত্বরণের বিপরীতে কাজ করতেছো। অবিকর্ষজ ত্বরণ কাজ করে নিচের দিকে, তুমি নিক্ষেপ করছো উপরের দিকে, তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু হবে ইউ স্কোয়ার মাইনাস 2gh। ঠিক আছে, এইচ ইজিক্যাল টু হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এইটা এগুলা তো বুঝলাম। সো এখানে আরেকটা কাহিনী আছে, সর্বোচ্চ উচ্চতা বলে একটা টার্ম আছে। সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এরকম দেখবো অনেক সময় আসবে। তো সর্বোচ্চ উচ্চতা এইচ ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই 2g। সর্বোচ্চ উচ্চতায় কখন উঠবে? যখন হচ্ছে তুমি একটা বস্তুকে মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছো, এটার বেগ যখন উপরের দিকে যখন উঠবে অবিকর্ষজ ত্বরণের বিপরীতে কাজ করতেছে, সময় সময় বেগ কমবে, যখন তার বেগ একদম 0 হয়ে যাবে তখন সে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় থাকবে। এই 0 হয়ে যাওয়ার পর থেকে সে হচ্ছে নিচের দিকে পড়া শুরু করবে। দ্যাট মিনস 0 যখন ছিল তখন সর্বোচ্চ উচ্চতায় ছিল, এরপরে নিচের দিকে পড়বে। তো সর্বোচ্চ উচ্চতা আমরা এই সূত্রটা আসছে কোনটা থেকে জানো? এই সূত্রটা আসছে এক্স্যাক্টলি এটা থেকে। জাস্ট তুমি এখানে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হয় ওইটা ধরে প্রতিপাদন করলে এটাই চলে আসে। এন্ড আরেকটা সূত্র হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, এটা যদি বলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইজিক্যাল টু ইউ বাই জি। এটা আসে এটা থেকে, টি ইজিক্যাল টু ইউ বাই জি, এটা থেকে আসে টি ইজিক্যাল টু ইউ বাই জি। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এবং আরেকটা আছে বিচরণকাল, যে একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, এটা হচ্ছে কতক্ষণ শূন্যে বা সমান থাকবে। শূন্যে কতক্ষণ বা সমান থাকবে, সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠতে যত সময় লাগে ওই উচ্চতা থেকে নামতে ঠিক তত সময় লাগে। দ্যাট মিনস তার উঠা নামার যে সময়টা ওই সময়টাই হচ্ছে সে শূন্যে বা সমান থাকবে, ওই সময়টাই তার বিচরণকাল। তাহলে উঠা আর নামার সময় কি হবে? দেখো উঠার সময় ইউ বাই জি, নামার সময় হবে ইউ বাই জি, তাহলে টোটাল বিচরণকাল হবে 2u বাই জি। ঠিক আছে, উঠা নামার দুইটা সময় মিলে আর কি 2u বাই জি। তো এই সূত্রগুলা জানলে এই টাইপের মেথে আর কোনো সমস্যা হবে না। এখানে আমরা কি কি পড়ছি, এটা ছিল হচ্ছে আমাদের টাইপ 4, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের টাইপ 5, বুঝছি? ওকে, তাইলে আসো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করা হয়? মাইনাস বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস 2g। এটা কোনো সূত্র না। বি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি না, ইউ মাইনাস জিটি হওয়ার কথা। বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2g, এটা ঠিক আছে। যেহেতু নিক্ষিপ্ত বস্তু আসছে মাইনাস সূত্র ব্যবহার হয়। স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ, সুষম ত্বরণে স্থির অবস্থান হতে, সুষম ত্বরণে স্থির অবস্থান মানে u0, সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ, বেগ বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আরেকটা হইতেছে আমরা জানি যে বি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। সো ইউ যদি 0 হয় স্থির অবস্থান তো, তাই দেখো, আর সুষম ত্বরণ মানে এটা ফিক্স, তাহলে বি স্কোয়ার সমানুপাতিক এস পাইলাম এখান থেকে, আর এখান থেকে পাবো বি সমানুপাতিক টি, বিকজ এটা ফিক্সড, ইউ নাই, বি সমানুপাতিক টি, এখানে পাইলাম বি স্কোয়ার সমানুপাতিক এস। তো এটা থেকে তুমি লিখতে পারবা বি সমানুপাতিক, স্কোয়ারটা গেলে রুট এস হবে। সো এটাতে পাইছি আমরা বেগটা, সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, আবার বেগ সময়ের সমানুপাতিক। এখানে কি বলছে? সময়ের বর্গমূলের সমানুপাতিক না, সময়ের সমানুপাতিক, সরণের বর্গমূলের সমানুপাতিক। দেখো অতিক্রান্ত দূরত্ব মানে সরণ, সরণের বর্গমূলের সমানুপাতিক। এটা আবার ঠিক আছে, দ্যাট মিনস এইটাই আনসার। এটা ভুল, এটা ভুল।
সরণের বর্গের সমানুপাতিক, সরণের বর্গ নাকি না সরণের বর্গমূল, সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের কি বর্গ না, জাস্ট সময়ের সমানুপাতিক। এই দুইটা ভুল, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, কোন সমীকরণটি সঠিক? সো আমরা জানি, দেখো এইগুলার ক্ষেত্রে এই যে মহাকর্ষীয় ধ্রুবক, এইগুলার ক্ষেত্রে মহাকর্ষ বল, এটা মনে করতে পারো আমাদের টাইপ 6, এটা হচ্ছে আমাদের টাইপ 6 মহাকর্ষীয় ধ্রুবক, ধ্রুবক যেগুলা বল জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে মহাকর্ষীয় বল, মানে মহাকর্ষের মধ্যে যে বলগুলো আছে, শেষ না ফিয়ারও 5 মিনিট। ওকে, বল জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার, দুইটা মধ্যকার আকর্ষণ বল বা বিকর্ষণ বল। অবিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু gm বাই আর স্কোয়ার, এতটুকু এমসিকিউর জন্য জানলে হবে। আবার নির্দিষ্ট উচ্চতা অবিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইজ ইকুয়াল টু gm বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এগুলো আছে। সো এগুলো হচ্ছে, এটা হচ্ছে নির্দিষ্ট উচ্চতায় অবিকর্ষজ ত্বরণ। আবার এটার আরেকটা ফর্ম আছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এইগুলা মেবি তোমাদের লাগবে না, তোমরা এই দুইটা আপাতত জানো, এগুলো সিকিউ এর ক্ষেত্রে লাগবে। সিকিউ এ এটা হচ্ছে চ্যাপ্টার 3-তে আছে, এই চ্যাপ্টারে নাই আসলে, এগুলো এই চ্যাপ্টারে লাগবেই না। এটা টাইপের মধ্যে ধৈর্যই না, সমস্যা নাই, এটা এক্সট্রা একটা দিয়ে দিছে, এটা লাগবে না। কোন সমীকরণটি সঠিক? আমরা জানি এটার মেইন সূত্র হচ্ছে জি ইজ ইকুয়াল টু gm বাই আর স্কয়ার, তার মানে এখানে ভুল দিছে। 2s সমান ইউটি প্লাস বিটি, 2s সমান ইউটি প্লাস বিটি, ঠিক আছে। s ইজ ইকুয়াল টু আসবে, এখান থেকে t কমন নিলে পাবা u প্লাস বি, বা u প্লাস বি ইন্টু টি লেখা যায়, আর 2টা নিচে ভাগ হয়ে যাইতে পারে। s ইজ ইকুয়াল টু u প্লাস বি বাই 2 ইন্টু টি, এরকম সমীকরণ আমরা একটা দেখছি, এটা দেখে এইটাতে আনা যায়, তার মানে এটা সঠিক। h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2g, এটা তোমরা ফর্মুলা করে হচ্ছে কোনো সূত্রতে ফালাইতে পারবে না, এটাও কোনো সূত্রতে নিতে পারবে না, এই দুইটা ভুল বের হবে, এটা সঠিক বের হয়ে গেছে। ঠিক আছে, বুঝছি? ওকে, যদি বেগের পরিবর্তন না হয়, ইউ সমান বি হয়, তাহলে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ কি হবে? আচ্ছা, ইউ সমান যদি বি হয়, ইউ সমান বি, বেগের পরিবর্তন না হয়, তাইলে ত্বরণ 0, বেগের পরিবর্তন না হয়, ত্বরণ এ সমান 0। সো এ সমান ত্বরণ এখানেও যদি 0 বসাও, এইটা থেকেও মান চলে আসবে। ইউ সমান বি বলছে না, তাহলে ইউ সমান বি যদি বসাও, তাইলে হচ্ছে সমস্যা নাই, ইউ এর জায়গায় বি বসাও, যে কোনো একটা মান দাও, তাহলে এই সূত্র দিয়েও বের করে ফেলতে পারবা, এই সূত্র দিয়েও বের করে ফেলতে পারবা। এস ইজ ইকুয়াল টু বিটি, যেহেতু ইউ সমান বি বলছে, সমবেগে চলতেছে, এস ইজ ইকুয়াল টু বিটি বসাইলে তো হবেই, আর এগুলা বসাইলেও হবে, কারণ ত্বরণ 0 ধরলে এটা দিয়ে মান আসবে, ইউ সমান বি বলছে। সো এটা ঘুরে ফিরে এইটাই দেখবা, এস ইজ ইকুয়াল টু ইউ সমান বি না, তাহলে ইউ এর জায়গায় যদি বি বসাও, তাহলে বি প্লাস বি বাই 2 ইন্টু টি হবে। তো এস ইজ ইকুয়াল টু বি আর বি মানে 2b, নিচে 2 আছে, টি আছে, 2 এ কাটা, এস ইজ ইকুয়াল টু বিটি আসতেছে। তো ঘুরে ফিরে এই সূত্রটা এইটাই, ঠিক আছে। তার মানে এটা দিয়েও মান বের করা সম্ভব, তিনটাই আনসার, বুঝছো? ওকে, 30তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই যে তম সেকেন্ড আসছে, তম সেকেন্ড, 30তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, সূত্র কি? ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এটাই তো সূত্র। 30তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, তাইলে ইউ কত? ইউ হচ্ছে, দেখো এটার তার এই পজিশনে আদি বেগ 0 মিটার পার সেকেন্ড, যেহেতু সময় আর বেগের লেখচিত্র দিচ্ছে, আমাদের ত্বরণ বের করা লাগবে, ত্বরণ তো দেয় নাই, ত্বরণ বের করো, a ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি, এই যে ত্বরণটা লাগবে। ত্বরণ দেখো 30 সেকেন্ড, তো 30 সেকেন্ডের সময়, এই সময়টাতে তার শেষ বেগ ছিল 150, এটা তার শেষ বেগ, তাহলে 150 মাইনাস আদি বেগ ছিল 0, আর সময় গেছে 0 থেকে 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ডই। তো এখানে ত্বরণ পাইছো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি এখানে মান বসাও, আদি বেগ ছিল 0, হাফ ইন্টু ত্বরণ ছিল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 ইন্টু টি হচ্ছে 30 সেকেন্ড মাইনাস 1, এটা হিসাব করলে যেটাই আসবে ওইটাই হয়ে যাবে 30তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এই যে এই সূত্রটা পড়াইছিলাম, মনে আছে? তো এই সূত্রটা জানলে এই টাইপের হাজারো মেথড তোমরা এখন থেকে পারবা। ব্যাপারটা হচ্ছে ওইটাই, যে তোমাদেরকে মেইন জিনিসটাই শিখাই ফেলছি। 147.5 মিটার আসতেছে, 147.5। নেক্সট, উদ্দীপকের গাড়িটি অসম বেগে চলছে, অসম বেগেই চলতেছে, কজ বেগ তো আর সমান না, বেগ তো সময় সময় বাড়তেছে, দ্যাট মিনস অসম বেগেই চলতেছে, ঠিক আছে। সুষম ত্বরণে চলতেছে, অবশ্যই সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, সুষম ত্বরণ। এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, বলছে বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। অবশ্যই আমরা সুষম ত্বরণে চলমান বস্তুর বি রুট
সমানুপাতিক √s। একটু আগে এরকম একটা পাইছিলাম, বেগ অতিক্রান্ত দূরত্বের বা সরণের বর্গমূলের সমানুপাতিক, তিনটাই আনসার। বুঝছি আমরা? এই পোলাপান কি বুঝতেছো? ওকে, আচ্ছা এবারে একটু দেখে, এখন আমরা আসি মেইন পার্টে, ওই যে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তু এইগুলোর ক্ষেত্রে একটু তোমাদেরকে দেখাই না জিনিসগুলো আমাদের যে কি কি আছে। একটু মার্কেটিং করাও দরকার, তোমাদেরকে ভালো জিনিস মার্কেটিং কইরা হইলো তোমাদেরকে জানানো উচিত, কারণ অনেকে জানো না। এই যে এমসিকিউ থান্ডার সিরিজ করতেছো, ফিজিক্সটা ফ্রি দিছি, ক্লাস কি ভালো লাগতেছে নাকি লাগতেছে না? অবশ্যই লাগবে, না লাগার কথা না, আমি তো মোটামুটি ভালোই পড়াইতেছি মনে হচ্ছে। এমসিকিউ গেল কই রে? নিউ ফোল্ডার। আচ্ছা যাই হোক, তোমরা তো এমনিতে জানো। আচ্ছা আমাদের বাকি যে এমসিকিউ গুলা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, এই তিনটার এমসিকিউ থান্ডার সিরিজ পেইড। তো তিনটার এমসিকিউ থান্ডার সিরিজ এই এখন যেভাবে পড়তেছো ডিটেলস 100% এগুলা থেকে হচ্ছে টাইপ কমন আসবে। তোমরা হচ্ছে এই তিনটা চ্যাপ্টার একসাথে কিনলে 999 টাকা দিয়ে কিনতে পারবা। মনে করবা যে 4টা চ্যাপ্টারই পড়তেছো ফিজিক্স সহ মনে করতে পারো, ঠিক আছে? ফিজিক্সটা ফ্রি দিছি যাতে বুঝতে পারো কোয়ালিটি কেমন। তো 999 টাকা দিয়ে এই তিনটার এমসিকিউ থান্ডার সিরিজ কিনতে পারবা। যারা ভর্তি হইতে চাও হয়ে যাইও, ঠিক আছে? 72 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? ভাইয়া বেগ বলছে 72 কিলোমিটার/আওয়ার, আনসার দিছে মিটার কিলোমিটার। আচ্ছা তো আমরা এইটাকে মিটার/সেকেন্ডে নেই ভাইয়া, 72কে 3.6 দিয়ে ভাগ দিলে মিটার/সেকেন্ডে চলে যাবে। সো এটা থেকে কত আসে? এটা থেকে কত আসে? 72 ভাগ 3.6, এটা আসতেছে 20 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড। সো খাড়া উপরে দিকে নিক্ষেপ্ত করলে কত উচ্চতায় উঠবে? দ্যাট মিনস সর্বোচ্চ উচ্চতা তার কথা বলছে। সো কত উচ্চতায় উঠবে ভাই? h=u²/2g সূত্রটা কি ভাইয়া পড়াইছি? অবশ্যই পড়াইছি। তাহলে তার শেষ বেগ কত, মানে ইউ কত, আদিবেগ তো এইটাই। তাহলে 20² / 2g, 2 × g এর মান ওই যে 9.8 বলছে, 9.8, 20² ভাগ 9.8, 40.81 আসতেছে, 40.81। সরি হয় নাই, 20² / 2 × 9.8। ও এটা আসতেছে 20.4, 20.4 আসতেছে, মিটারে আসতেছে। আছে আনসার এইটাই। 100 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে নিচে ফেলা হলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, তার মানে বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। তাহলে b = u + gt একটা সূত্র, আর একটা হচ্ছে b² = u² + 2gh। কোনটা ইউজ করবা? এখানে কি বলছে যে 10 সেকেন্ড পর ভূমিতে পড়বে বা কোনো নির্দিষ্ট সময় পর ভূমিতে পড়বে? এটা কি বলছে? বলে নাই। বলছে 100 মিটার উচ্চতা থেকে ফেলছে, দ্যাট মিনস এটা হচ্ছে h দেওয়া আছে। আর কোনো বস্তুকে যখন উপর থেকে ফেলা হয় বা তখন ওই ফেলার মুহূর্তে তার কোনো আদিবেগ থাকে না, 0 মিটার/সেকেন্ড থাকে, উপরে সে স্থির থাকে, ওইখান থেকে ফেলা হয়। তাহলে দেখো ইউ জানি, এইচ জানি, জি তো এমনিতেই জানি, তাহলে ওইটা থেকে পাবো, উপরেরটা থেকে পাবো না। ওইটা থেকে হিসাব করো, b² = 0² + 2 × g মান 9.8, h হচ্ছে 100, ওইটা থেকে আসবে b = √, ওইটা কত আসে? 1960। সো ওইটা আসতেছে তোমার 44.27 মিটার/সেকেন্ড। তো 100 মিটার উপর থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলে এটা এত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, 44.27 মিটার/সেকেন্ড। বুঝছো? উপর থেকে ফেলতেছে, দ্যাট মিনস পড়ন্ত বস্তুর সূত্র, এই জন্য আমরা প্লাস ইউজ করছি। উপরের দিকে নিক্ষেপ করলে তখন হচ্ছে আমরা মাইনাস ইউজ করতাম। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক, আমরা দ্বিতীয় সূত্র থেকে পাইছিলাম। আর উচ্চতা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে বেগ সময়ের সমানুপাতিক, ঠিক আছে? একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে? ভাইয়া শিখাইছি না, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? t = u/g। তাহলে ইউটা হচ্ছে আমাদের কিসে বের করতে হবে? মিটার/সেকেন্ডে। সো এটাকে মিটার/সেকেন্ডে নাও। 54 ভাগ 3.6 কত আসে? 54 ভাগ 3.6, 15 মিটার/সেকেন্ড আসতেছে। তো এখানে দেখো ইউ হচ্ছে 15 মিটার/সেকেন্ড, জি হচ্ছে 9.8, কত সময় লাগবে? 15 ভাগ 9.8,
1.53 আসতেছে এত সেকেন্ড। বুঝছি? বলো। বুঝছি? বিনাবাদে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোন সম্পর্কগুলা সঠিক? আমরা জানি বি সমানুপাতিক টি, ওইটা থেকে পাবা b1/b2 সমানুপাতিক t1/t2, মানে সমান বলতে সমানুপাতিক বলতে সমান আর কি, b1/b2 সমান t1/t2। আর একটা জানি h সমানুপাতিক t স্কয়ার, ওইটা থেকে পাবা h1/h2 সমান t1/t2 স্কয়ার স্কয়ার আর কি। বুঝছো? স্কয়ার ছিল না, তাহলে b1/b2 সমান t1/t2, এটা নাই, h1/h2 সমান t1 স্কয়ার/t2 স্কয়ার, 1 ও 3 আছে। ঠিক আছে, বলো। বুঝছি? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটা সঠিক? h সমানুপাতিক t স্কয়ার, পাইছিলাম না এটা? ওকে। বিনাবাদে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? এই যে আমরা একটা সূত্র পাইছিলাম, দেখো 5 সেকেন্ডে 50 মিটার পথ গেছে, বুঝতেছো? দ্যাট মিনস এই 5 সেকেন্ড, এটা তার t1, 50 মিটার গেছে, দ্যাট মিনস h1। 72 মিটার পথ যেতে কত সময় লাগবে? দ্যাট মিনস এটা t2। ভালো করে বুঝো, আমরা হচ্ছে h সমানুপাতিক t স্কয়ার পাইছিলাম, ওইটা থেকে ইজি একটা সূত্র বের করতে পারবো, h1/h2 সমান t1/t2 স্কয়ার। পারবো না? এইভাবে লিখতে পারবো, সমস্যা আছে? সমস্যা নাই। সো 5 সেকেন্ডে 50 মিটার গেছে, তাহলে এটার ডাটা এগুলা t1 h1 ধরছি। 72 মিটার পথ যেতে কত সময় লাগবে? এটা h2। কত সময়? t2। দ্যাট মিনস আমাদের বের করতে হবে t2। ভালো করে বুঝো। সো আমরা এখানে মান বসাই। h1 কত ভাইয়া? 50 মিটার। h2 কত? 72 মিটার। ঠিক আছে, t1 হচ্ছে 5 সেকেন্ড, t2 বের করবো। ঠিক আছে, এখানে স্কয়ার আছে। সো আমরা একটা কাজ করতে পারি, এই যে এটা হচ্ছে 5/t2, ভালো করে বুঝো, স্কয়ার আছে আর এখানে আছে 50/72, সাজাইয়া লিখলাম আর কি। এইবার আমরা হচ্ছে এটাকে একটু উল্টাই দিই, লাইক t2 কে উপরে দিছি, 5 কে নিচে আনছি, উপরে স্কয়ার আছে দিলাম, আর এইগুলা উল্টে যাবে, যেহেতু ওই পাশকে উল্টাইছি এই পাশকে উল্টাইতে হবে। উল্টাইছি, দেখো জাস্ট উল্টাই দিছি, আমরা t2 বের করবো, t2 টাকে উপরে রাখছি, তো t2/5 আছে, স্কয়ারটাকে রুট করে নিয়ে আসলাম 72/50। তো এখান থেকে দেখো t2 সমান পাইতেছি, এখানে আছে √72/50, √72/50। সো এটা আসতেছে 1.2, এবং তুমি দেখবা এই যে 5 আছে ওইটা ওই পাশে গুণ হয়ে আসবে, তাহলে 5 × 1.2, ওইটা আসছে ভাইয়া 6 সেকেন্ড। কত সেকেন্ড আসছে? 6 সেকেন্ড। বুঝছি? পারবা না এইভাবে? এরকম আরও ম্যাথ আছে, দেখো একজন খেলোয়াড় একটি বলকে, আচ্ছা এই যে সর্বোচ্চ উচ্চতা দেখাই দিছি, এরকম আরেকটা ম্যাথ আছে, দেখাই। এই যে মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে 6ষ্ঠ সেকেন্ডে আর কত দূরত্ব যাবে? দেখো 5 সেকেন্ডে এটা t1, 25 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটা h1। 6ষ্ঠ সেকেন্ডে দ্যাট মিনস t2, 6ষ্ঠ সেকেন্ডে আরো কত দূরত্ব যাবে? আচ্ছা 6ষ্ঠ সেকেন্ড বলছে, আচ্ছা এটা কিন্তু একটু ডিফারেন্ট, বলছে 6ষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো আমরা আগে দেখি হচ্ছে এখানে যেরকম 5 সেকেন্ডে 25 মিটার গেছে, তাইলে আমরা দেখি হচ্ছে 6 সেকেন্ডে কত দূরত্ব যাবে ওইটা দেখি, তাইলে হচ্ছে পরে 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। বিকজ আমরা প্রথম 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব দেখে যদি আগে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ দিই, তাহলে বুঝে ফেলবো 6ষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব গেছে। তো আর কত দূরত্ব যাবে? দ্যাট মিনস আমরা বের করবো h2। সো আমরা সুন্দর করে যদি এইভাবে লিখি, h2/h1 লিখলে দেখো আমরা হচ্ছে t2 উপরে দিব, তাইলে হয়ে যাবে t2/t1 হোল স্কয়ার। তো আমরা জানি h1/h2 সমান t1/t2 স্কয়ার, আমরা দিলাম h2 বের করবো, h2 কে উপরে দিলাম, তাহলে h2 = আসবে t2/t1 স্কয়ার, h1 গুণ হয়ে আসলো। তো t2 হচ্ছে দেখো 6 সেকেন্ড, t1 5 সেকেন্ড, আর h1 ছিল 25, এখানে স্কয়ার আছে। তো এটাই হিসাব করো, 6/5 স্কয়ার ইন্টু 25। সো এটা আসতেছে ভাইয়া 36, এটা কত আসতেছে? 36। h2 কত আসছে? 36 মিটার। তাইলে এটা আসছে প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে 6ষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে? এই প্রথম 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে যদি আমরা প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ দিয়ে দেই, তাহলে 6ষ্ঠ সেকেন্ড বা 6তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব 11 মিটার। ইজি না? বলো এইগুলো কি ইজি না? ভাইকে বলো ইজি না? একদম ইজি। এন্ড দেন দেখো দুইটা ফেলে রেখে আসলাম, দুইটা করি। একজন খেলোয়াড় একটি বলকে 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে ছুড়লে বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে?
সর্বোচ্চ উচ্চতা h ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই 2g, এই সূত্রটাই জাস্ট ইউজ করব। ওইটাকে একটু কষ্ট করে মিটার পার সেকেন্ডে নিতে হবে 3.6 দিয়ে ভাগ দিয়ে, ঠিক আছে? ওইটা হচ্ছে 27 ভাগ 3.6 আসছে কত 7.5 মিটার পার সেকেন্ড। তাইলে এখানে ইউ হচ্ছে ভাইয়া 7.5, স্কোয়ার দিলাম 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, ঠিক আছে? সো 7.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, এটা আসতেছে 2.869। হ্যাঁ হয়েছে, হয়েছে না? এত মিটার আসলো রে, এই মিটার তো নাই এখানে। এটাতে মেবি ত্রুটি আছে, আমি একটু দেখি এটা। আচ্ছা ওইটা একটু ভুল করছে, এটা 27 লিখছে না, আবার প্রশ্নে ছিল 72, এটা কত ছিল 72। এটা যদি 72 হয়, এটা যদি 72 হয়, 72 হয় তাহলে এটা আসবে তোমার 20 মিটার পার সেকেন্ড। এটাকে যদি 20 বসাও এখানে তাহলে আনসার অন্যটা আসবে, ঠিক আছে? 20 স্কোয়ার ডিভাইডেড বাই এটা, তো এটা করলে মেবি হচ্ছে এটা আসে, এটা আসে। কথা আমি আর হিসাব করে দেখতেছি না, তোমরা দেখিও। 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সেম আবার সর্বোচ্চ উচ্চতা আসছে h ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই 2g। আমরা জানি ইউ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, 2 ইন্টু জির মান 9.8, ঠিক আছে? তো 100 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8 ইন্টু 2, এটা আসতেছে 510.2 মিটার। এটাই আনসার, কাছাকাছি যেটা এটা করাই ফেলছিলাম। পরন্ত কোনো বস্তু 5ম সেকেন্ডে কত দূরত্ব যাবে ভাইয়া? 5ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে h 5th সেকেন্ডে সেম সূত্র কিভাবে পড়তাম ভাইয়া? ইউ প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1, যেহেতু পরন্ত বস্তু আমরা হাফ g ইন্টু 2t মাইনাস 1 পড়লাম, একই কথা, বুঝছো? এমনিতে আমরা পড়তাম হচ্ছে ইউ প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1 পরন্ত বস্তু, হাফ g ইন্টু 2t মাইনাস 1, এই যে এটাই শেষ, এটাই শেষ, আর নাই। একটু শান্ত বাবু, শান্ত। সো দেখো 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে পরন্ত বস্তু, তাইলে আদিবেগ তার 0 ছিল, পরন্ত বস্তুর ক্ষেত্রে 0 মিটার পার সেকেন্ড থেকে হচ্ছে ছাড়ে, হাফ ইন্টু জির মান 9.8, 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাইলে 2 ইন্টু 5 মাইনাস 1, ঠিক আছে? 5ম সেকেন্ড টির মান 5, তো 0.5 ইন্টু 9.8, 2 ইন্টু 5 মাইনাস 1, এটা হচ্ছে 44.1 আসলো ভাইয়া, 44.1 মিটার। এটাই হচ্ছে, এই হইল না। ও আচ্ছা, এটা আর একটা, সরি আমি একটু দুঃখিত। বলছে এটা বলছে না 5তম সেকেন্ডে কত দূরত্ব গেছে, বলছে 5ম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে, ওইটা বের করতে বলছে। মানে 5ম সেকেন্ডে গিয়ে তার অতিক্রান্ত দূরত্বটা ঠিক কত হবে, তাহলে এটা তো আর বুঝছি, মানে 5ম সেকেন্ডে এটা টোটাল অতিক্রান্ত দূরত্বটা বুঝিয়েছি। তাহলে h ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ারই বসাও। ইউ হচ্ছে 0, এটা 0 আসবে, হাফ ইন্টু জির মান 9.8, টি হচ্ছে 5, তো এটা আসবে তোমার 122.5 আসতেছে। যদি বলতো 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাইলে ওইরকম আসতো, বাট 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম, এটা আসলে বুঝছ কি জ্ঞানে কি ধরবো? পরন্ত কোনো বস্তু 5ম সেকেন্ডে টোটাল কত দূরত্ব অতিক্রম করবে, বা বলতো যদি প্রথম 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এটা ঠিক আছে। আশা করি বাকি প্রশ্নগুলো ক্লিয়ারলি দিবে, এটাতে একটু জাপসা জিনিসপাতি আছে, ঠিক আছে? এটা যদি 5তম সেকেন্ড বুঝায় তাহলে তুমি ওইটা দিয়ে ইউজ করবা, আর এটা জেনুইনলি পরন্ত বস্তু 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, মোট কত দূরত্ব অতিক্রম, 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা এটাই আনসার, বুঝছো? এইভাবে করলে এন্ড আল্লাহর রহমতে হচ্ছে আমরা ফিজিক্সের 600 এমসিকিউ এর মধ্যে অলরেডি 118টা এমসিকিউ কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ। ওইখানে হচ্ছে আমরা ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার পড়ছি, চ্যাপ্টার 1 আর 2 কমপ্লিট, আমরা শুরু দেখে কমপ্লিট শেষ। সো দেখছো এখানে 1 আর 2 নিয়ে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ, যা আছে সব ক্লিয়ার। তুমি খাতা গাইড কলম যা আছে বের করে দেখো, এগুলা নোট অবশ্য করছো। তোমরা একটা কাজ করবা, ভিডিওর মধ্যে যদি কোনো স্পেশাল কোনো মুভমেন্টস যদি পাও
লাইক মনে করো হচ্ছে আমি করলাম কোনো একটা এমসিকিউ সুন্দরভাবে বুঝাইছি, যেটা তোমার ভালো লাগছে, ওটা কাট করে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে দেওয়া, ভিডিওটা কাট করে আমাদের পাবলিক গ্রুপে আপলোড দিতে পারো, আমি দেখবো। এন্ড হচ্ছে আমরা হচ্ছে আমাদের চ্যানেলের জন্য, আমাদের পারফর্মের জন্য কিছু এডিটারও খুঁজতেছি যারা হচ্ছে এইভাবে এগুলা করতে পারবে, কাটছাট করে কি বলে এই যে ক্লাসের যে সেরা মুভমেন্টগুলো হচ্ছে বা ভালো কোনো ম্যাথ পারে সেগুলো কাটছাট করে আপলোড দিতে পারে, বা ফানি কোনো মিমসও আপলোড দিতে পারে, এরকম কয়েকজনকে আমাদের টিমে নিব। সো দেখি আমি তোমাদের অ্যাক্টিভিটিস দেখে টিমে নিতে পারি কিনা। আর একটা জিনিসই বলবো, ভাইয়া পড়ো পড়ো। দেখো ভাইয়া যে পড়াইছি, চিন্তা করো এই ফ্রি ক্লাস দেওয়ার মতো কোনো সময়ই আমার নাই। এফআরবিবিতে কত ক্লাস, সবগুলা মিলাই যে ফ্রিতে দিছে, এখানে 130টা স্লাইড হয়ে গেছে, জাস্ট 2টা চ্যাপ্টারের এমসিকিউ আমরা পড়ছি। এই টোটাল যে স্লাইডটা আছে এটা তোমাদেরকে আমি দিয়ে দিব, এই টোটাল স্লাইড, যে টোটাল স্লাইড দেখতেছো না, এই স্লাইডটা হচ্ছে আমি এখানে এক্সপোর্ট করে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা হচ্ছে এই স্লাইড দেখে নোট করতে পারবা, এইখানে যা পড়াইছি সব হচ্ছে পিডিএফ এ পেয়ে যাবে। যে ভাই এক্সপোর্ট দিয়ে দিতেছি, ভাই এক্সপোর্ট দিয়ে দিতেছি এমসিকিউ থান্ডার সিরিজে। হ্যাঁ হ্যাঁ বল বল, হ্যাঁ চলে আসো চলে আসো। তোমাদের নাফিসার মেবি ম্যাথের হচ্ছে ফ্রি ক্লাস করাবে, বুঝছো? দেখো আপডেট জানো। হ্যাঁ, হ্যালো ছোট ছোট কিউট কিউট বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি ইনশাল্লাহ 24 তারিখ রাতে একটা লাইভ ক্লাস নিব ধারার, সমান্তর ধারা, ওই যে ধারার চ্যাপ্টারে। হ্যাঁ, ওয়ান শট সিকিউ সলভিং ক্লাস হবে, সেরা একটা ক্লাস হবে, এবং তোমাদের রেদওয়ান ভাইকে দেখাই দিব যে আসলে রয়্যাল সাবজেক্ট হচ্ছে মেথই, ঠিক আছে? তো সাথে থাকবে, ওকে? আচ্ছা তাইলে হচ্ছে এই চ্যাপ্টার তো কমপ্লিট আল্লাহর রহমতে গতি। সো আশা করি তোমরা হচ্ছে এই পিডিএফ টিডিএফ যা যা আছে সব দিয়ে দিব, তোমরা দমে প্র্যাকটিস করো, তার জন্য দোয়া করো যাতে দ্রুত ক্লাস দিতে পারি। আর রিভিশন ব্যাচ লাগলে, রিভিশন ব্যাচে আমরা কি পড়াইতেছি জাস্ট ডেমো ক্লাস দেখে রিভিশন ব্যাচে ভর্তি হও, নাহলে আমাদের এমসিকিউ থান্ডার সিরিজ আছে, এমসিকিউ এর জন্য এমসিকিউ থান্ডার সিরিজে ভর্তি হও। বেস্ট অফ লাক তোমাদের জন্য। দেখি আমাদের এখানে 7-8 হাজার পোলাপান আছে, এখান থেকে কতজন আমার এমসিকিউ থান্ডার সিরিজে আসে, আমার মেইন যে পেইড যেগুলাতে ওইগুলাতে। তোমাদের তো অবশ্যই ক্লাস ভালো লাগার কথা ভাইয়া, মোটামুটি না আমার ভালোই ক্লাস নিতেছি আমার কাছে মনে হইতেছে। দোয়া কইরো ভাইয়ার জন্য। আল্লাহ হাফিজ, ভালো থাকো, গুড বাই, টাটা।